উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, প্রথম অধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত মতবাদসমূহ। আজকের বিষয় আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। প্রশ্ন: আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য ও অবদান আলোচনা করো। উত্তর: ভূমিকা। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে মার্ক্সবাদ একটি সমালোচনামূলক ও বিকল্প দৃষ্টিভঙ্গি। আমরা জানি আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার বিভিন্ন মতবাদ রয়েছে। এর মধ্যেই আমরা আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার আদর্শবাদ, বাস্তববাদ আর উদারনীতিবাদ সম্পর্কে ইন ডিটেলসে পড়েছি। আর তাছাড়াও আচরণবাদ বা বহুত্ববাদ বা প্রতিষ্ঠানবাদ বা নির্মাণবাদের মতো তত্ত্বগুলো সম্পর্কে সংক্ষেপে জেনেছি। কিন্তু মার্ক্সবাদ এই সমস্ত তত্ত্বের থেকে সম্পূর্ণভাবে আলাদা। এই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি শুধুমাত্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয়, বরং সমগ্র বিশ্ব সমাজকে দেখার ক্ষেত্রেই একটা নতুন দিক বা একটা নতুন অভিমুখ উন্মুক্ত করে। আমাদের সম্পূর্ণ আলাদাভাবে সমগ্র বিশ্ব সমাজকে দেখতে শেখায়। শুধু তাই নয়, এই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি বর্তমান সমাজের থেকে আরও উন্নত, শান্তিপূর্ণ আর স্থিতিশীল সমাজ আমরা কিভাবে গঠন করতে পারবো, আরও সাম্য ও ন্যায়ের ভিত্তিতে সমাজ আমরা কিভাবে গঠন করতে পারবো তার পথও বলে দেয়। বাস্তববাদ বা উদারবাদের মতো প্রধান ধারাগুলো যেখানে রাষ্ট্রকে মুখ্য কারক বা ক্রিয়াকারী রূপে উপস্থাপন করে আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতা বা সহযোগিতার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করে, সেখানে মার্ক্সবাদ অর্থনৈতিক ব্যবস্থাকে ভিত্তি করে গড়ে ওঠা আন্তর্জাতিক রাজনীতির শ্রেণী বৈষম্যমূলক চরিত্রকে উন্মোচন করে এবং শ্রেণী শোষণমূলক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী আধিপত্য থেকে মুক্তির পথ নির্দেশ করে। অর্থাৎ এর আগে যে তত্ত্বগুলো আমরা পড়েছি সেগুলো মূলত রাষ্ট্রকেই আন্তর্জাতিক ক্ষেত্রে মূল কর্মকর্তা বা মূল ক্রিয়াকারী সত্তারূপে উপস্থাপন করে। অর্থাৎ বাস্তববাদ, উদারবাদ, প্রতিষ্ঠানবাদ বা আদর্শবাদ যে তত্ত্বই আমরা পড়ি না কেন, আর সেই তত্ত্বগুলো এটা স্বীকার করুক বা না করুক যে আন্তর্জাতিক ক্ষেত্রে বহু ক্রিয়াশীল সত্তা রয়েছে, তারা প্রত্যেকে একটা ব্যাপারে সহমত যে মূল বা প্রধান ক্রিয়াশীল সত্তা বা মূল বা প্রধান যে বিষয়বস্তুটার উপস্থিতি এবং কার্যকারিতা আন্তর্জাতিক সম্পর্ককে বা আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করে তা হলো রাষ্ট্র। কিন্তু মার্ক্সবাদের মতে রাষ্ট্র নয়, বরং অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক কাঠামোটাই আন্তর্জাতিক ব্যবস্থা, এমনকি সমগ্র বিশ্ব ব্যবস্থাকে মূলত প্রভাবিত করে। এখানেই বাকি সমস্ত মতবাদের সঙ্গে মার্ক্সবাদের তফাৎ। মার্ক্সবাদের মতে আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক সম্পূর্ণটাই অর্থনৈতিক ব্যবস্থাকে ভিত্তি করে গড়ে উঠেছে। আর এইভাবে গড়ে ওঠা আন্তর্জাতিক সম্পর্কের মূল বৈশিষ্ট্য হল শ্রেণী বৈষম্য বা অর্থনৈতিকভাবে ক্ষমতাবান এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন শ্রেণীর মধ্যে একটা তফাৎ বা বৈষম্য। আর অর্থনৈতিকভাবে ক্ষমতাবান শ্রেণী সবসময় অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন শ্রেণীকে শোষণ করছে, এটাই হলো আন্তর্জাতিক ব্যবস্থার মূল চরিত্র। আর এটা ছাড়াও মার্ক্সবাদ আমাদের দিক নির্দেশ করে বা পথ নির্দেশ করে যে কিভাবে আমরা এই শোষণমূলক বা শাসনমূলক আন্তর্জাতিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি। মূল প্রবক্তা বা সমর্থকগণ। আন্তর্জাতিক রাজনীতির মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি কেবল কার্ল মার্ক্সের ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়। ভ্লাদিমির লেনিন, ফ্রেডরিক এঙ্গেলস, হবসন, অ্যান্টোনিও গ্রামসি, আন্দ্রে গুন্টার ফ্রাঙ্ক, রবার্ট কক্স,
স্টিফেন গিল, জাস্টিন রোজেনবার্গ, রোজা লক্সেমবার্গ, নিকোলাস বুখারিন, রুডলফ হিলফার্ডিং, শামির আমেন, ফার্নান্দো হেনরিক কার্দাসো, এনজো ফেলেটো, ইম্যানুয়েল ওয়ালারস্টাইন, অ্যান্ড্রু লিঙ্কলেটার এবং মার্ক রুপার্টের মতো বহু তাত্ত্বিকরা মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির বিকাশে অবদান রেখেছে। আমরা জানি মূলত কার্ল মার্ক্সের চিন্তাধারাকে কেন্দ্র করেই মার্ক্সবাদ গড়ে উঠেছে। ঠিক যেমন আমরা জানতাম মূলত উড্রো উইলসনের ভাবনা চিন্তাকে কেন্দ্র করেই আদর্শবাদ গড়ে উঠেছে এবং মূলত হ্যান্স মর্গেনথাউয়ের চিন্তাভাবনাকে কেন্দ্র করেই বাস্তববাদ গড়ে উঠেছে। কিন্তু আমরা এটাও জানি যে শুধুমাত্র একজনের অবদানেই এই তত্ত্বগুলো আজকে যেরকমভাবে আমরা এই তত্ত্বগুলোকে আলোচনা করছি সেরকমভাবে সমৃদ্ধ হয়নি। তাই তারা ছাড়াও আরও বহু তাত্ত্বিকের অবদান এই সমস্ত তত্ত্বের বিকাশে রয়েছে। মার্ক্সবাদের ক্ষেত্রে মূলত অবদান রয়েছে ভ্লাদিমির লেনিন, ফ্রেডরিক এঙ্গেলস প্রমুখের। এছাড়াও শামির আমেন বা ইম্যানুয়েল ওয়ালারস্টাইনের অবদানও অনস্বীকার্য। তাছাড়াও বহু আন্দে গুন্ডার ফ্রাঙ্ক বা রবার্ট কক্স বা রোজা লুক্সেমবার্গ এদেরও অবদান এই মার্ক্সবাদের বিকাশে রয়েছে। উৎস: আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি সম্পর্কে কার্ল মার্ক্সের প্রত্যক্ষ মতামত না পাওয়া গেলেও তার বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক পরিকাঠামোর ধারণা, আন্তর্জাতিক ক্ষেত্রে পুঁজিবাদ ও শোষণমূলক বাজার ব্যবস্থার সার্বজনীন চরিত্র ধারণের আশঙ্কা ও সর্বহারা আন্তর্জাতিকতাবাদের তত্ত্ব নিঃসন্দেহে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মার্ক্সবাদী ধারার মূল প্রেরণা। আমরা জানি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সিরিয়াসভাবে আলোচনা শুরু হয়েছিল মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই, কিন্তু তা সত্ত্বেও তার অনেক পরে কার্ল মার্ক্সের আবির্ভাব হওয়া সত্ত্বেও কার্ল মার্ক্স প্রত্যক্ষভাবে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি বিশ্লেষণ করেননি। কার্ল মার্ক্স অ্যাকচুয়ালি সমগ্র বিশ্ব সমাজ ব্যবস্থারই প্রকৃতি বিশ্লেষণ করে দিয়েছেন, তাই আলাদাভাবে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে তার কোনো মতবাদ নেই। যেহেতু পুরো বিশ্ব ব্যবস্থারই অংশ আন্তর্জাতিক সম্পর্ক, তাই অটোমেটিক তার মতবাদ বিশ্লেষণ করলে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কীরকম ছিল সেটা সহজেই বোঝা যায়। বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক পরিকাঠামো সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন। অর্থাৎ কার্ল মার্ক্সের মতে আমাদের সমগ্র সমাজ ব্যবস্থাটাই অর্থনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা যদি আরেকটু সরলে কার্ল মার্ক্সের টোটাল থিওরিটা বুঝতে চাই, এটা আন্তর্জাতিক ক্ষেত্রে নয়, বাকি সমস্ত ক্ষেত্রে মার্ক্সবাদ কী, তাহলে বলতে হয় মার্ক্সবাদ অনুসারে এই পৃথিবীতে যে সমস্ত জিনিস উৎপাদন হয়, যেগুলো আমরা ভোগ করি, সেটা ধরো খাদ্যবস্তু বা কাপড় জামা বা অন্যান্য যে কোনো প্রোডাক্ট যেগুলো উৎপাদিত হচ্ছে, আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এই সমস্ত বস্তুগুলো উৎপাদনের পেছনে মূলত দুটো উপাদান রয়েছে। এক হলো প্রাকৃতিক উপাদান আর দ্বিতীয় হলো মানুষের শ্রম। আমি যদি খাদ্যের কথা বলি, খাদ্য তৈরি করতে কী লাগে? প্রথম কথা জমি, জল, রোদ বা বৃষ্টি যাই বলো, বীজ, এই সমস্ত কিছু আমরা কোত্থেকে পাই? প্রকৃতি থেকে। কিন্তু শুধু এগুলোকে এনে জমির ওপর ফেলে দিলেই কাজ হবে না, আমাদের পরিশ্রম করে চাষ করতে হবে, ঠিক সময়ে চাষের জিনিসগুলো কাটতে হবে। তাই ধরতে গেলে এই কিছু প্রাকৃতিক উপাদান আর মানুষের শ্রম মিলিয়েই আমরা যা উৎপাদন করি সমস্ত কিছু আমাদের হাতে এসে পৌঁছায়। এবার মার্ক্সের কথা অনুসারে বা কার্ল মার্ক্সের কথা অনুসারে পৃথিবীতে যে প্রাকৃতিক উপাদানগুলো আছে সেগুলো প্রকৃতি বা ভগবান যাই বলো না কেন কারুর নামে করে দেননি। প্রকৃতি কারুর নামে করে দেয়নি সেগুলো, যদিও মার্ক্সবাদ ভগবান মানে না, তাই আমি নর্মালিই বলছি, প্রকৃতি এই সমস্ত জিনিসগুলো কারুর নামে করে দেয়নি। তাহলে উৎপাদিত দ্রব্যগুলো কারুর নামে চলে যাচ্ছে কি করে? মানে আমরা কি দেখি যে যার জমি, যে জমির মালিক
সে কোনো কৃষিকাজে উৎপাদিত যে দ্রব্যগুলো বা যে খাদ্যদ্রব্যগুলো হয় সেগুলোর বেশিরভাগটার অধিকারী হয়, আর যে মানুষটা তার জমিতে খাটছে বা পরিশ্রম দিচ্ছে তার অধিকার কম হয়। এখন মার্ক্সবাদ এই পুরো মূল প্রশ্নটাই সবার সামনে তুলে ধরে যে জমির মালিক ওই লোকটাকে বানালো কে, যেই জমির মালিক হোক তাকে জমির মালিক বানালো কে, প্রকৃতি তো কারোর নামে জমি করে দেয়নি। ঠিক একই রকমভাবে মার্ক্সবাদের মতে এই যে বর্ডার বা যাই হোক দেশ, এই কনসেপ্টগুলো আমরা তৈরি করেছি, এগুলো কোনোভাবেই তো প্রকৃতি বানিয়ে দেয়নি আমাদের মধ্যে। তাহলে আমরা এই জিনিসগুলো বা এই কনসেপ্টগুলো তৈরি করলাম কেন? কেনই বা আমরা জমির মালিক কাউকে বানালাম? কেন সেই মালিকের এতটা অধিকার হলো যে যে পরিশ্রম করে ফসল ফলাচ্ছে তাকে কম দিয়ে নিজে শুধুমাত্র মালিক হওয়ার জন্য বেশি টাকাটা নিয়ে নিতে পারলো বা বেশি ফসলটা নিয়ে নিতে পারলো? এই দৃষ্টিভঙ্গিটাই মার্ক্সবাদ সমগ্র সমাজের বিশ্লেষণের ক্ষেত্রে দেখায়। অর্থাৎ মার্ক্সবাদীরা একটা দৃষ্টিভঙ্গি ফলো করে যেটাকে বলা হয় ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। মার্ক্সবাদ ইতিহাসকে ব্যাখ্যা করে। আমরা মানব সমাজের গঠন থেকে আজ পর্যন্ত কিভাবে এই পর্যায়ে উন্নীত হলাম সেই জিনিসটাকে মার্ক্সবাদ ইতিহাসের ধারাবাহিকতা হিসেবে ব্যাখ্যা করে। আর ব্যাখ্যার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে বস্তুকেন্দ্রিক। এই যেমন বললাম জমি, এই ধরনের কিছু বস্তুকে কেন্দ্র করে মার্ক্সবাদ সমগ্র মানব সমাজের ইতিহাসটার ব্যাখ্যা করেছে। এখানে উল্লেখযোগ্য যে মানব সমাজের ইতিহাসের কথা বলা হচ্ছে, মানুষের ইতিহাসের নয়। মানে আমরা কিভাবে বাঁদর থেকে আজকে মানুষ পর্যায়ে এলাম সেই ইতিহাস ব্যাখ্যায় যায় না, মানুষের সমাজ কিভাবে গঠিত হলো সেই ইতিহাসের ব্যাখ্যা করে মার্ক্সবাদ বস্তুনিষ্ঠ বা বস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে। মার্ক্সবাদ দেখিয়েছে যে বা কার্ল মার্ক্স দেখিয়েছেন যে একদম প্রাচীনকালে যখন আমরা ফলমূল জোগাড় করে খেতাম বা প্রাণী শিকার করে খেতাম, তখন এরকম কোনো মালিক শ্রমিক সম্পর্ক ছিল না। কেউ কোনো বস্তুর মালিক আর বাকিরা মালিক নয়, এরকম কোনো সম্পর্ক তখন ছিল না। তাই তখন সবাই সমান ছিল। এটাকে উনি বলেন আদিম সাম্যবাদী সমাজ। একদম আদিমকালে পুরো সাম্য, প্রকৃত অর্থে সাম্য বা সমানতা যাকে বলে সেটা এক্সিস্ট করত। তারপর ধীরে ধীরে মানুষ পশুপালন করা শুরু করলো। এইখান থেকেই শুরু হয়ে গেল সমাজের মধ্যে বিভাজন বা দুটো ভাগে সমাজকে বিভক্ত হয়ে যাওয়া। যখন মানুষ পশুপালন করতে শুরু করলো, একদল হয়ে গেল পশুর মালিক, আর সেই পশুর পরিচর্যা করার জন্য বা রক্ষণাবেক্ষণ করার জন্য তারা অন্য দলকে কাজে লাগালো, এবং যাদের কাজে লাগালো তাদেরকে কম টাকা দিল, আর যেহেতু তারা পশুর মালিক কম টাকা বা কম বেনিফিট দিল, আর যেহেতু তারা পশুর মালিক তারা বেশি বেনিফিট পেল। এখান থেকেই সমাজ দুটো ভাগে ভাগ হয়ে গেল। এক দলের হাতে সব কিছু আছে, যারা শুধুমাত্র সম্পত্তির জোরে, এমন সম্পত্তি যা আমাদের প্রকৃতি দিচ্ছে, মানে পশু বা জমি যাই বলি না কেন, এগুলো তো আর আমরা নিয়ে জন্মাইনি, এমন সম্পত্তি যা আমাদের প্রকৃতি দিচ্ছে, যার ওপর সবার সমান অধিকার হওয়া উচিত, সেই সম্পত্তিকে তারা নিজেদের দখলে নিয়ে এসে বাকিদেরকে বঞ্চিত করছে। এইভাবে সমাজ দুটো ভাগে ভাগ হয়ে গেল। এই পশুপালন সমাজের পরই এলো কৃষি সমাজ। তারা আবার কৃষিকার্য করতে শুরু করলো। সেক্ষেত্রে ভাগ হলো কি, একদল হয়ে গেল জমির মালিক আর একদল হয়ে গেল ভাগচাষি। তারপর এলো আজকের সমাজ, যেটা মূলত শিল্পের ওপর নির্ভর করে টিকে আছে। এখানে এলো একদল শিল্পপতি আর একদল শ্রমিক শ্রেণী। যারা শিল্পপতি তারা হচ্ছে কলকারখানার মালিক, আর যারা শ্রমিক তারা হচ্ছে সেখানে কাজ করে। এই দৃষ্টিভঙ্গি দিয়েই মার্ক্স সমগ্র সমাজ ব্যবস্থাকে ব্যাখ্যা করেছেন। মার্ক্সের মতে এই যে শ্রমিক শ্রেণী, এরা সবসময় বঞ্চিত আর অবহেলিত, আর অন্যদিকে শিল্পপতি শ্রেণীরা
একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে, মানে একটা কোম্পানির মালিক আরেকটা কোম্পানি কিনছে, কারণ ওই কোম্পানি থেকে আসা 90% প্রফিট তার হচ্ছে, আর 10% সে শুধু শ্রমিকদের মধ্যে দিচ্ছে। তাই এই 90% টাকা জমিয়ে জমিয়ে সে আবার আরেকটা কোম্পানি কিনছে, আরও বড় লোক হচ্ছে। এইভাবে একদল লোক পুঁজিপতি বা অনেক বেশি সম্পদের মালিক হয়ে যাচ্ছে, আর আরেক দল সর্বহারা বা একটু একটু করে সব কিছু হারিয়ে ফেলছে। এই দুই শ্রেণীর মধ্যে বর্তমান সমাজ বিভক্ত বলে কার্ল মার্কসের ধারণা, এবং কার্ল মার্কস এই বিভাজনের ভিত্তিতে এবং এই পুঁজিপতি শ্রেণীর দ্বারা সর্বহারা শ্রেণীর শোষণের ভিত্তিতেই সমগ্র বিশ্ব সমাজকে ব্যাখ্যা করেন। শুধু তাই নয়, মার্ক্সবাদীদের মতে আমাদের সমস্ত দেশের শ্রমিক শ্রেণীদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, এবং আন্তর্জাতিকভাবে এই যে সিস্টেমটা রয়েছে, যে প্রকৃতির সম্পদ কেউ দখল করে আমাদেরই ওপর অত্যাচার করছে, সেই সিস্টেমটার পুরো পরিবর্তন ঘটিয়ে সমস্ত সম্পদকে সমগ্র মানব সমাজের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত। সেই সমাজে যে যতটা পরিশ্রম করবে সে ততটাই পারিশ্রমিক পাবে। যে পরিশ্রম করবে না, শুধুমাত্র সে একটা জমির মালিক বলে, ইভেন জমির মালিক সে হবেও না, সে কোনো কিছুর মালিক বলে কোনোভাবে ইনকাম করতে পারবে না। যে যতটা যেরকমভাবে পরিশ্রম করবে সে ততটাই ইনকাম করবে। এটাকেই মার্ক্সবাদ সাম্যবাদী সমাজ বলেছে। তাই ডাইরেক্টলি আন্তর্জাতিক ব্যবস্থা সম্পর্কে মার্ক্সের কোনো মতামত না পাওয়া গেলেও বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার ওপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক পরিকাঠামোর ধারণা তিনি প্রদান করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে অর্থনীতিটাই মেন, এই শোষক এবং শোষিত এই দুই শ্রেণীর বিভাজনটাই মেন, এর ওপর ভিত্তি করেই রাজনীতি, আইন সব কিছু গড়ে ওঠে। যেমন আমরা জানি রাজনৈতিক পরিকাঠামো হোক বা আইন হোক, সবকটাই মোটামুটি বড় লোকদের কন্ট্রোলে। চট করে কোনো দেশ বা সেই দেশের সরকার সেই দেশের বড় বড় শিল্পপতিদের বিরুদ্ধে কোনো আইন আনতে পারবে না, না আইন আনতে চাইবেও না। তাই বলা যেতে পারে যে অর্থনীতিটাই মেন, বা অর্থনৈতিক ক্ষমতাটাই মেন, বা অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন মানুষগুলো বা শ্রেণীটাই মেন। বাকি রাষ্ট্র, রাজনীতি, জাতীয়তাবাদ এগুলো সব ওই অর্থনৈতিক শ্রেণীর স্বার্থেই গড়ে ওঠে। এই যে ধারণাটা, এই ধারণাটা প্রথম কার্ল মার্ক্সই সবার সামনে রাখেন। আন্তর্জাতিক ক্ষেত্রে পুঁজিবাদ ও শোষণমূলক বাজার ব্যবস্থার সার্বজনীন চরিত্র ধারণের আশঙ্কা ও সর্বহারার আন্তর্জাতিকতাবাদের তত্ত্ব নিঃসন্দেহে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মার্ক্সবাদী ধারার মূল প্রেরণা। অর্থাৎ শুধু অর্থনীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক পরিকাঠামোর ধারণাই তিনি দিয়েছিলেন তা নয়, তার সঙ্গে তিনি পুঁজিবাদ ও শোষণমূলক বাজার ব্যবস্থা যে বিশ্বজনীন হয়ে উঠছে, অর্থাৎ এখন পুঁজিবাদীরা আর কোনো দেশের পুঁজিবাদী বা দেশের বড়লোক নন, বরং তারা সমগ্র বিশ্বের বড়লোক হয়ে উঠেছেন। যেমন অ্যাপেল, গুগল বা স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো সারা বিশ্বে নিজেদের কাস্টমার রেখেছে, ঠিক সেরকমই এই পুঁজিবাদ বা শোষণের যে একটা সার্বজনীন চরিত্র রয়েছে সেটা সম্পর্কেও মার্ক্সবাদীরা প্রথম ধারণা দেন, এবং এই শোষণের থেকে মুক্তি পাওয়ার উপায় সর্বহারা শ্রেণীর আন্তর্জাতিকতাবাদ, বা সমগ্র বিশ্বের শ্রমিক শ্রেণী এক হয়ে এই সিস্টেমটার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং বিপ্লবের মাধ্যমে এই সিস্টেমটার পরিবর্তন আনা, এই ধারণাটাও মূলত মার্ক্সবাদীরাই দিয়েছেন। তাই এই ধারণাগুলোর ওপর বেস করেই মূলত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মার্ক্সের ধারণা আমরা অনুধাবন করতে পারি বা বুঝতে পারি। কমিউনিস্ট ম্যানিফেস্টো, দাস ক্যাপিটাল, দ্য অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল, imperialism, the highest stage of capitalism, imperialism and world economy প্রভৃতি গ্রন্থে সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে বর্ণন এবং সারা বিশ্বের শ্রমিকদের ঐক্যবদ্ধ করার আহ্বানই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মার্ক্সবাদী ধারার অন্যতম উৎস।
অর্থাৎ মার্কস এই সমস্ত গ্রন্থগুলোর মাধ্যমে, মার্কস বলো, এঙ্গেলস বলো বা রোজা লুক্সেমবার্গ, লেনিন, বুখারিন, এরা প্রত্যেকে এই সমস্ত গ্রন্থের মাধ্যমে এটা বর্ণনা করেছেন যে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদেরই একটা অবশ্যম্ভাবী পরিণতি। অর্থাৎ কোনো দেশে কোনো কলকারখানার মালিক এতটা বড়লোক হয়ে গেল যে সেই দেশে শুধুমাত্র তারই কাস্টমার, তখন তার দরকার হবে আলাদা একটা বাজারের। এছাড়াও কাঁচা মাল সংগ্রহ করার জন্য, ধরো কোনো কটন ইন্ডাস্ট্রির মালিক, তারা ভালো কটন পাওয়ার জন্য বা ভালো সুতো পাওয়ার জন্য এমন দেশ যেগুলোতে কটন বেশি উৎপাদিত হয়, কম খরচে বেশি ভালো উন্নত মানের কটন উৎপাদিত হয়, সেই সমস্ত দেশগুলোকে দখল করা সেই বড় শিল্পপতির প্রয়োজন হয়ে উঠবে। আর তার ফলেই সেই শিল্পপতি রাষ্ট্রকে চাপ দেবে অন্য দেশকে উপনিবেশ বানাতে এবং নিজের বাজার বা কাঁচামালের উৎসকে বাড়াতে। তার জন্যই সেই দেশগুলো সাম্রাজ্যবাদ করে বা উপনিবেশ তৈরি করে। এই ধারণাটা এই সমস্ত বইয়ের মাধ্যমে তারা দেন এবং তারা বলেন সর্বহারার শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সিস্টেমের বিরোধিতা করতে হবে, তবেই এই সিস্টেম থেকে আমরা মুক্তি পেতে পারব। বৈশিষ্ট্য। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সবাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি হল: 1. অর্থনৈতিক কাঠামোই আন্তর্জাতিক সম্পর্কের প্রধান চালিকা শক্তি। মার্ক্সবাদ ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গির সাহায্যে বিশ্ব ব্যবস্থাকে ব্যাখ্যা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাজনীতি নয়, বরং অর্থনীতি হল আন্তর্জাতিক সম্পর্কের প্রধান উপাদান। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক বিধিনিয়ম বা যুদ্ধ সবই আসলে অসম অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন। অর্থাৎ পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোই রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানগুলির নীতি ও আচরণকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে। আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে সংগঠিত যুদ্ধ, প্রতিযোগিতা, মিত্রতা, জোট গঠন সব কিছুর মূলে থাকে অর্থনৈতিক স্বার্থ, যেমন তেল, খনিজ, বাজার দখল, রাস্তা দখল, শিল্প উৎপাদন নিয়ন্ত্রণ ইত্যাদি। অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক প্রতিযোগিতা বা সহযোগিতার সম্পর্ক নয়, বরং আধিপত্য ও অধীনতার সম্পর্ক। উন্নত দেশগুলি কর্তৃক স্বল্পোন্নত দেশগুলির ওপর কর্তৃত্ব স্থাপনের সম্পর্ক। সোজা ভাষায় এতক্ষণ যেটা বললাম সেটাই হলো আন্তর্জাতিক ক্ষেত্রে মার্ক্সবাদী ধারার প্রথম বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা হলো অর্থনৈতিক কাঠামোই আন্তর্জাতিক সম্পর্কের প্রধান চালিকা শক্তি। অ্যাকচুয়ালি মার্ক্স বলেছেন অর্থনৈতিক কাঠামোই সমগ্র বিশ্ব ব্যবস্থার প্রধান চালিকা শক্তি। মার্ক্সবাদ ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গির সাহায্যে সমগ্র বিশ্ব ব্যবস্থাকে ব্যাখ্যা করেছে, কিভাবে সেটা আগেই বলেছি, এবং বর্ণনা দিয়েছে যে রাজনীতি নয়, অর্থনীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের প্রধান উপাদান। এই অর্থনীতির ওপর বেস করেই রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক বিধিনিয়ম, যুদ্ধ সবই গড়ে ওঠে। অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যের ওপর ভিত্তি করেই বাকি রাজনৈতিক, কূটনৈতিক বৈষম্যগুলো এবং কার্যকলাপগুলো গড়ে ওঠে। যেমন আমাদের মধ্যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সবথেকে বেশি অর্থনৈতিকভাবে সক্ষম রাষ্ট্র। পর্যালোচনা করলে দেখতে পারবে যে মার্কিন যুক্তরাষ্ট্রই রাজনৈতিকভাবেও ক্ষমতা সম্পন্ন। যে দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে সেই দেশ কোনোভাবেই রাজনৈতিকভাবে বেশি ক্ষমতা সম্পন্ন হয় না। শীতল যুদ্ধের সময়ও আমরা দেখেছি যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজন প্রায় সমক্ষমতা সম্পন্ন হলেও যখনই সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি ভেঙে পড়ল তখনই ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক গুরুত্বও কমে গেল। তাই বলা যেতে পারে অর্থনীতিটাই মূল, রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক বিধিনিয়ম, যুদ্ধ এগুলো সবই অসম অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন। কারণ কোনো নীতি, নিয়ম, আইন কোনো কিছুই তোমরা দেখতে পাবে না যেটা অর্থনৈতিকভাবে ক্ষমতা সম্পন্ন যারা তাদের বিরুদ্ধে। সবসময় সব নীতি অর্থনৈতিক ক্ষমতাবান শ্রেণীর সপক্ষেই গড়ে ওঠে। তাই বলা যেতে পারে অর্থনীতি মেন, বাকি সব কিছু উপরিকাঠামো।
অর্থনীতির ওপর বেস করে গড়ে ওঠা পরিকাঠামো। অর্থাৎ পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোই রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানগুলির নীতি ও আচরণকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে। এক্ষুনি যেমন বললাম, কোনো শিল্পপতি যদি চায় যে কোনো একটা পার্টিকুলার রাষ্ট্রে তার বাজার বাড়াতে বা পার্টিকুলার রাষ্ট্র থেকে তার কাঁচামাল সংগ্রহ করতে, সেই শিল্পপতি নিজের রাষ্ট্রকে চাপ দেবে ওই সংশ্লিষ্ট রাষ্ট্রকে দখল করার জন্য। এইভাবেই তৈরি হয় সাম্রাজ্যবাদ। যদি এত খারাপভাবেও না দেখি তাহলেও বলতে হয় যে কোনো শিল্পপতি যদি চায় কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্র থেকে তার কাঁচামাল তুলতে, তাহলে সে নিজের রাষ্ট্রকে চাপ দেবে সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করার জন্য, সংশ্লিষ্ট রাষ্ট্রকে এমন চাপে ফেলার জন্য যে চাপে পড়ে সেই রাষ্ট্র তাকে তার প্রয়োজনীয় কাঁচামাল দিতে বাধ্য হয়। এইভাবেই পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোই রাষ্ট্রগুলোর কাজকর্ম প্রভাবিত আর নিয়ন্ত্রণ করে। আর শুধু রাষ্ট্রগুলোর নয়, আন্তর্জাতিক জাতিপুঞ্জের মতো সংস্থাগুলোর আচরণও তারাই নিয়ন্ত্রণ এবং প্রভাবিত করে। আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে সংঘটিত যুদ্ধ, প্রতিযোগিতা, মিত্রতা, জোট গঠন সব কিছুর মূলে থাকে অর্থনৈতিক স্বার্থ। যেমন আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি সমগ্র বিশ্বের একটা নজর দেখতে পাই। কী কারণে? মূলত তেল বা খনিজ তেল সংগ্রহের জন্য। ঠিক সেরকমই ইন্ডিয়ান মার্কেট দখল করতে চায় সমস্ত দেশই। এছাড়াও মধ্যপ্রাচ্যের কিছু রুট বা রাস্তা দখল করার জন্য বা শিল্প উৎপাদনকে নিয়ন্ত্রণ করার জন্য দেশগুলো যুদ্ধ বা মিত্রতা করে। অর্থাৎ যুদ্ধ বা মিত্রতার কারণ কোনোভাবেই কোনো আদর্শ নয়, সমাজতান্ত্রিক আদর্শ বা ধনতান্ত্রিক আদর্শ, এরকম কোনো আদর্শ নয়। মূলত এগুলোর কারণই হলো অর্থনৈতিকভাবে নিজেদের স্বার্থ পূরণ করার জন্যই দেশগুলো মিত্রতা, শত্রুতা সব কিছু করে। এখানে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো ধরো আমেরিকা কোনো একটা জায়গার খনিজ তেল দখল করলো, তার মানে কি আমেরিকার ট্যাক্সি ড্রাইভারটা খনিজ তেল ফ্রিতে পাবে? কখনোই না। খনিজ তেল দখল করলো মানে কি আমেরিকার বড় শিল্পপতিরা ওই খনিজ তেল কোম্পানিটার মালিক হয়ে গেল, খনিজ তেল উত্তোলনের যে সংস্থাটা তার মালিক হয়ে গেল। অর্থাৎ এটাও যে দেশ করছে, একটা দেশ যে অন্য দেশের সম্পদ দখল করছে, তার মানে এই নয় সেই দেশের গরিবটা কোনো প্রফিট পাচ্ছে, সেই দেশেরও বড়লোক শিল্পপতি এই দখলের মাধ্যমে প্রফিটটা পাবে। তাই বলা যেতে পারে সমগ্র রাষ্ট্র ব্যবস্থা, সমগ্র বিশ্ব ব্যবস্থাই বড় লোকদের বা অর্থনৈতিকভাবে ক্ষমতাবান শ্রেণীর স্বার্থ অনুসারে পরিচালিত। অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় রাজনীতি মানে যুদ্ধ, শত্রুতা, মিত্রতা, জোট গঠন, প্রতিযোগিতা, এগুলো ক্ষমতাকেন্দ্রিক প্রতিযোগিতা বা সহযোগিতার সম্পর্ক নয়। মানে কোনো রাষ্ট্রই নিজের ক্ষমতা বাড়ানোর জন্য, নিজের নিরাপত্তা সিকিউর করার জন্য বা কোনো আদর্শের জন্য এগুলো করে না। প্রতিযোগিতার জন্যও না, প্রতিযোগিতামূলক মেন্টালিটি থেকেও না, সহযোগিতামূলক মেন্টালিটি থেকেও না, বরং তারা করে আধিপত্য ও অধীনতার সম্পর্কের জন্য। অর্থাৎ তারা কাউকে দখল করবে, এই আধিপত্য আর অধীনতার সম্পর্কের জন্যই তারা যে সমস্ত ডিসিশন আন্তর্জাতিক ক্ষেত্রে নিচ্ছে সেগুলো নেয়। তাই বলা যেতে পারে আন্তর্জাতিক রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক প্রতিযোগিতা বা সহযোগিতার সম্পর্ক নয়, বরং আধিপত্য আর অধীনতার সম্পর্ক। কাদের আধিপত্য আর কাদের অধীনতা? উন্নত দেশগুলির আধিপত্য আর স্বল্পোন্নত দেশগুলির অধীনতার সম্পর্ক। পয়েন্ট নাম্বার 2, বিশ্ব রাজনীতির সংঘাত আসলে শ্রেণী সংগ্রামেরই বহিঃপ্রকাশ। মার্ক্সবাদীরা মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মূল একক হলো শ্রেণী, রাষ্ট্র নয়। এর আগে সমস্ত মতবাদ বলেছে আন্তর্জাতিক সম্পর্কের মূল একক রাষ্ট্র, কিন্তু এখানেই মার্ক্সবাদ তাদের থেকে আলাদা। মার্ক্সবাদীদের মতে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার মূল একক হলো শ্রেণী, রাষ্ট্র নয়। আন্তর্জাতিক স্তরেও শোষক বা পুঁজিপতি রাষ্ট্র বা কেন্দ্র এবং শোষিত বা উপনিবেশ বা প্রান্তিক রাষ্ট্র, এই দুই শ্রেণীর দ্বন্দ্ব রয়েছে। অর্থাৎ
সমাজ ব্যবস্থার ক্ষেত্রে মার্কস যেমন বলছে যে সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে ক্ষমতাবান শ্রেণী এবং অর্থনৈতিক দিক থেকে ক্ষমতাহীন শ্রেণী, এই দুই শ্রেণীর বিভাজনের দ্বারা সমাজ গঠিত। ঠিক তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কস বলছে যে উন্নত অর্থনৈতিকভাবে ক্ষমতাসম্পন্ন দেশ আর অনুন্নত বা উন্নয়নশীল অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত ক্ষমতাহীন দেশ, এই দুটোর মধ্যে শোষণ আর শাসনের সম্পর্কই হলো আন্তর্জাতিক সম্পর্ক। মার্ক্সবাদীদের মতে শোষক রাষ্ট্রগুলো বা শোষক কেন্দ্রীয় রাষ্ট্রগুলো, শোষক রাষ্ট্রকে বলা হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্র এবং শোষিত রাষ্ট্রকে বলা হচ্ছে প্রান্তিক রাষ্ট্র। মার্ক্সবাদীদের মতে শোষক কেন্দ্রীয় রাষ্ট্রগুলি হয় প্রত্যক্ষভাবে সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে বা উপনিবেশ গঠনের মাধ্যমে, অথবা পরোক্ষভাবে বিভিন্ন শোষণমূলক শর্তে আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক সংস্থা কর্তৃক ঋণ প্রদান, সহযোগিতামূলক উদ্যোগ ইত্যাদির মাধ্যমে প্রান্তিক রাষ্ট্রগুলোকে শোষণ করে। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শোষক রাষ্ট্রগুলো বা অর্থনৈতিকভাবে ক্ষমতাবান কেন্দ্রীয় রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন প্রান্তিক বা শোষিত রাষ্ট্রগুলোর শোষণ করে। কি প্রত্যক্ষভাবে কিভাবে? প্রত্যক্ষভাবে সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে বা উপনিবেশ গঠনের মাধ্যমে। আর পরোক্ষভাবে কিভাবে? এই সব পরোক্ষভাবে কেন্দ্রীয় বা ক্ষমতাবান রাষ্ট্রগুলো প্রান্তিক বা ক্ষমতাহীন রাষ্ট্রকে, এখানে ক্ষমতা বলতে অর্থনৈতিক ক্ষমতার কথা বলা হচ্ছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোকে বিভিন্ন লোন বা ঋণ দেয়, তাদের সঙ্গে বিভিন্ন চুক্তি করে তাদের ডেভেলপমেন্টের জন্য। এই ধরনের চুক্তিগুলোর শর্তগুলোই এমন থাকে যেই শর্তগুলোর ফলে তারা ওই রাষ্ট্রগুলোকে শোষণ করতে পারে। এখানে পাকিস্তান আর চীনের সম্পর্ক পর্যালোচনা করলে তোমরা ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। চীন পাকিস্তানকে অর্থ সাহায্য করে, অর্থাৎ লোন বা দান দেয়, দু ধরনেরই, লোনও দেয়, অনেক সময় ডোনেশনও দেয়। এই দুটো চীন তখনই করে যখন এরকম শর্তে পাকিস্তান সাইন করে যে পাকিস্তানের কোনো একটা অংশের ওপর চীনের দখল থাকবে, বা পাকিস্তানের মাটিতে চীনের সেনা ছাউনি তৈরি হতে পারবে, বা চীনের থেকে খারাপ প্রোডাক্ট পাকিস্তান কিনবে। এই ধরনের শর্ত বা এই ধরনের শোষণমূলক শর্তেই চীন পাকিস্তানের সঙ্গে বিভিন্ন চুক্তি বা ঋণ প্রদান করে বা সাহায্য বা ডোনেশন করে। এই একই ফর্মুলা আমেরিকা কর্তৃক নেতৃত্বাধীন ইউএনও বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও নিয়েছে। অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মূলত আমেরিকার প্রভাবাধীন, আমেরিকা যা বলে তাই করে। আমেরিকা পাকিস্তানকে এই বলেই ব্ল্যাকমেল করে যে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ দেওয়া হবে যদি আমেরিকার যা যা সুবিধা হবে, অর্থাৎ আমেরিকার সেনা ছাউনি পাকিস্তানে বসানো বা আমেরিকা থেকে খারাপ প্রোডাক্ট পাকিস্তানে পাঠানো, এই ধরনের শর্তগুলোয় পাকিস্তান রাজি হলে তবেই আন্তর্জাতিক সংস্থাগুলি পাকিস্তানকে ঋণ দেবে। এই যে ধরনের শর্তগুলো, এই যে শোষণমূলক শর্ত, এই শর্তগুলোর মাধ্যমে পরোক্ষভাবেও কোনো দেশের ওপর আধিপত্য বিস্তার করা যায় বা কোনো দেশকে শোষণ করা যায়। তাই উন্নত দেশগুলো হয় প্রত্যক্ষভাবে সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে বা উপনিবেশ করার মাধ্যমে, অথবা পরোক্ষভাবে অর্থাৎ শোষণমূলক শর্তের মাধ্যমে অনুন্নত দেশগুলোকে শোষণ করে। তাই তারা আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে রাষ্ট্রভিত্তিক পর্যালোচনার পরিবর্তে শ্রেণীভিত্তিক আলোচনার উপরই গুরুত্ব প্রদান করেন। অর্থাৎ এক্ষেত্রে আমেরিকা কোন মতাদর্শে বিশ্বাসী বা চীন কোন মতাদর্শে বিশ্বাসী সেটা দেখা হয় না। দুটোই বড়লোক আর দুটোই গরিব পাকিস্তানকে শোষণ করছে। তাই এই শ্রেণীর ভিত্তিতেই আলোচনা হওয়া উচিত। কোন দেশ কী করছে, সেই দেশের অবস্থান কী বা সেই দেশের রাজনৈতিক মতাদর্শ কী, এটা ম্যাটার করে না। ম্যাটার করে সে বড়লোক হলে গরিব লোকের ওপর সে শোষণ করবেই। 3 নম্বর পয়েন্ট, বিশ্ব পুঁজিবাদী আন্তর্জাতিক ক্ষেত্রে বৈষম্য সৃষ্টির এবং দারিদ্র দেশগুলির অনুন্নতির মূল কারণ। বিশ্ব পুঁজিবাদ আন্তর্জাতিক স্তরে যে অসাম্য সৃষ্টি করে তার ফলে অনুন্নত দরিদ্র দেশগুলি উন্নত দেশগুলির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই সুযোগে উন্নত দেশগুলো দরিদ্র দেশগুলির সম্পদ শোষণ করে এবং তাদের চিরকালীন নির্ভরশীলতায় আবদ্ধ রাখে।
এর ফলে অনুন্নত রাষ্ট্রগুলি কখনোই প্রকৃত স্বাধীনতা বা উন্নতি অর্জন করতে পারে না। যেমন প্রাথমিকভাবে এটা মনে হলেও যে পাকিস্তান টাকা পাচ্ছে, পাকিস্তানের সুবিধা হবে, কিন্তু বেসিক্যালি সুবিধা কিছুই হয় না। কারণ একদিকে যেমন টাকা পাচ্ছে, তেমনি সেই টাকা দিয়ে চীন বা আমেরিকার খারাপ প্রোডাক্ট তাদের কিনতে হচ্ছে, কাজেই তারা নিজেদের উন্নতি আলটিমেটলি করতে পারে না। মার্ক্সবাদ থেকে অনুপ্রেরণা নিয়ে নব্য মার্ক্সবাদের 3টি রূপ অনুন্নত দেশগুলির অনুন্নয়নের কারণ বিশ্লেষণে সাহায্য করেছে। আমরা যেমন জানি যে আদর্শবাদের বিজ্ঞানভিত্তিক রূপ হলো উদারনীতিবাদ, আবার উদারনীতিবাদের আরও পরিণত রূপ হলো নয়া উদারনীতিবাদ। অন্যদিকে আবার বাস্তববাদের আরও সুসংগঠিত রূপ হলো নয়া বাস্তববাদ। ঠিক তেমনই মার্ক্সবাদও নব্য মার্ক্সবাদ রূপে আরও বেশি যুক্তিসঙ্গত হয়ে সকলের সামনে উঠে এসেছে। এই নব্য মার্ক্সবাদের 3টি রূপ রয়েছে, অর্থাৎ অনুন্নত দেশগুলো কেন এখনও অনুন্নত তার কারণকে বিশ্লেষণ করার জন্য মার্ক্সবাদীরা 3টি তত্ত্বের সাহায্য নিয়েছেন। তত্ত্বগুলি হল অনুন্নয়নের কাঠামোবাদী তত্ত্ব, নির্ভরশীলতার তত্ত্ব এবং বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব। যদিও এই তত্ত্বগুলো ছাড়াও অ্যান্টোনিও গ্রামসির আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতি বা হেজিমনি বা আধিপত্য সম্পর্কে ধারণার তত্ত্ব বা লুই আলথুসারের কাঠামোগত সমষ্টিমূলক তত্ত্ব মার্ক্সবাদ দ্বারা প্রভাবিত। এই প্রত্যেকটা তত্ত্বই মোটামুটি একই বিষয়ের উপর ফোকাস করে, কিন্তু এই অনুন্নত বিষয়টা হলো অনুন্নয়ন বা অসাম্য। এই অসাম্যের ওপর ফোকাস করেই 3টে মতবাদই তৈরি হয়েছে। 3টে কেন, যে কটা মতবাদ তৈরি হয়েছে সবকটাই মূলত অসাম্য এবং অনুন্নয়নের ওপর ফোকাস করে। কিন্তু এই প্রত্যেকটা মতবাদের মধ্যে বেসিক ডিফারেন্স হলো তারা অসাম্য বা অনুন্নয়নের কারণ হিসেবে আলাদা পয়েন্টকে হাইলাইট করে এবং সেই অসাম্য এবং অনুন্নয়নের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আলাদা রাস্তা সবার সামনে তুলে ধরে। প্রথম মতবাদ হচ্ছে অনুন্নয়নের কাঠামোবাদী তত্ত্ব। আমরা জানি কাঠামোবাদী তাত্ত্বিকগণ সবসময় আন্তর্জাতিক পরিস্থিতিকে বা আন্তর্জাতিক কাঠামোকে যে কোনো ঘটনার জন্য দায়ী করে। এখানেও তার ব্যতিক্রম নেই, এখানেও তারা তাই করেছে। গুনার মির্ডাল, ডেভিড সিঙ্গার, রাউল প্রবিস প্রমুখ মার্ক্সবাদীদের মতে মুক্ত বাণিজ্য এবং প্রযুক্তির প্রবাহ আন্তর্জাতিক ক্ষেত্রে অসাম্য বৃদ্ধি করে। অর্থাৎ আন্তর্জাতিক অসাম্য বা অনুন্নয়নের কারণ হিসেবে তারা মুক্ত বাণিজ্য আর প্রযুক্তির প্রবাহকে দায়ী করেছেন। মুক্ত বাণিজ্য হলো যে কোনো দেশের প্রোডাক্ট অন্য যে কোনো দেশে স্বাধীনভাবে বিক্রিত হতে পারবে, তার ওপর সরকারের কোনো এক্সট্রা ট্যাক্স বা এক্সট্রা নিয়ম বা এক্সট্রা সীমাবদ্ধতা থাকবে না। এই পদ্ধতিটাকে বলা হয় মুক্ত বাণিজ্য, যেখানে দেশীয় প্রোডাক্টের কোনো সংরক্ষণ বা সুবিধা দেওয়ার মতো কোনো সিস্টেম থাকবে না। আর প্রযুক্তির প্রবাহ হলো কোনো একটা দেশে আবিষ্কৃত প্রযুক্তি অন্য দেশে ইউজ করা যেতে পারে এবং ইউজ করলে পরে যে দেশের আবিষ্কৃত সেটা প্রযুক্তি সেই দেশকে বেশ কিছু টাকা কম্পেনসেশন হিসেবে বা রয়্যালটি হিসেবে দিতে হবে। এটাকে বলা হয় প্রযুক্তির প্রবাহ, যে এক দেশের আবিষ্কার অন্য দেশে ইজিলি ইউজ করা যাবে। মার্ক্সবাদীদের মতে বা অনুন্নয়নের কাঠামোবাদী তত্ত্বের মার্ক্সবাদীদের মতে এই মুক্ত বাণিজ্য আর প্রযুক্তির প্রবাহই আন্তর্জাতিক ক্ষেত্রে অসাম্য বৃদ্ধি করে। মুক্ত বাণিজ্যের অছিলায় ধনী রাষ্ট্রগুলি বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং সুপরিকল্পিতভাবে অনুন্নত দেশগুলির অর্থনীতিকে আরও দুর্বল ও আরও পরনির্ভরশীল করে তোলে। আন্তর্জাতিক সংগঠনগুলি এক্ষেত্রে ধনী রাষ্ট্রগুলির সহায়তা করে। মার্ক্সবাদীদের মতে তৃতীয় বিশ্বের দেশগুলির উন্নয়নকে ত্বরান্বিত করার একমাত্র রাস্তা হল আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতির কাঠামোগত ত্রুটি দূরীকরণ এবং তৃতীয় বিশ্বের দেশগুলিতে আমদানি বিকল্প শিল্পায়ন গঠন। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন আমরা যদি লাতিন আমেরিকার কাঁচামাল রপ্তানিকারক দেশগুলির পরিস্থিতি বর্ণনা করি, তাহলে বলতে হবে যে তারা ইউএস বা ইউরোপের বিভিন্ন উন্নত দেশগুলিতে কাঁচামাল সরবরাহ করে।
এটাই তাদের অর্থনীতির মূল ভিত্তি। কিন্তু এই কাঁচামালের বাজার দর ওঠানামা করতে থাকে। কাঁচামাল বলতে মূলত কৃষিজাত পণ্যের কথা বলা হয়, অথবা মূলত মেন খনিজ পদার্থের কথা বলা হয়, যেটার তখনও প্রসিডিওর হয়নি। এই ধরনের কাঁচামালগুলির বাজার দর সবসময় ওঠানামা করতে থাকে, অর্থাৎ বাজার দর কিছুতেই স্থিতিশীল নয়। আর শিল্পজাত পণ্যের তুলনায় এই সমস্ত কাঁচামালের দামও কম। যেমন তুলোর দামের তুলনায় জামা কাপড়ের দাম অনেক বেশি, আবার কোনো ব্র্যান্ডেড জামা কাপড়ের দাম আকাশ ছোঁয়া। তুলোর দামের সঙ্গে তার কোনো তুলনাই হয় না, একেবারে আকাশ পাতাল তফাৎ। বিষয়টা এই রকমই যে এইসব দেশের লোকগুলো যেহেতু, বা এইসব দেশের মানুষজন যেহেতু কাঁচামাল সরবরাহ করে, তাই এইসব দেশের লোকের আয় কম এবং আয়টা অস্থিতিশীল। যেমন কোনো বছর প্রোডাকশন বেশি হলে বা কোনো বছর বন্যা খরা আসলে দামের ওপর সেই বিষয়গুলোর প্রভাব পড়ে। কিন্তু ওই একই কাঁচামাল থেকে উন্নত ভোগ্যপণ্য তৈরি করে বা তার একটা ব্র্যান্ডিং করে উন্নত দেশগুলি অপেক্ষাকৃত স্থিতিশীল বাজার পায়। যেমন তুলোর সরবরাহ কীরকম হয়েছে বা তুলোর কোয়ালিটি কীরকম, তার ওপর তুলোর দাম নির্ভর করে। কিন্তু জামা কাপড়, কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানির যদি তুমি জামা কাপড় কেনো, সেই জামা কাপড়ের তুমি মান নিয়ে বা স্ট্যান্ডার্ড নিয়ে ভাবতেই যাও না। যে কোনো তুলো দিয়েই সেই জামা কাপড় তৈরি হোক না কেন, বা যে কোনো তুলোর তৈরি সুতো দিয়েই সেই জামা কাপড় তৈরি হোক না কেন, তার দাম স্থিরই থাকে, একই থাকে এবং বেশিই থাকে তুলো বা সুতোর তুলনায়। ওই সমস্ত উদ্বৃত্ত অর্থ, মানে এই যে কাঁচামালের থেকে অনেক গুণ বেশি অর্থ ওই সব ইউএস বা ইউরোপের দেশগুলো যে তারা অর্জন করে, আয় করে, সেই অর্থগুলো বা সেই টাকাগুলো তারা নিজেদের দেশের আরও উন্নতিতে কাজে লাগায়। কিন্তু মেন কাঁচামাল রপ্তানিকারক দেশগুলো, যেই দেশগুলো ছাড়া কোনো উন্নতি হবেই না, যেমন তুলো ছাড়া কোনো জামা কাপড়ই হবে না, ব্র্যান্ডেড হোক এমনি হোক, কোনো জামা কাপড়ই তুলো ছাড়া সম্ভবই না, সেই কাঁচামাল বা মেন মেটেরিয়াল সাপ্লাইকারক দেশগুলো অনুন্নত এবং গরিবই থেকে যায়। এবার ওই রকমই কোনো দেশ যদি ভাবে যে ইউরোপ বা ইউএসের মতো একটা কারখানা তৈরি করবে, তাহলে তার জন্য তাদের টাকা লাগবে, আর ওই টাকা জোগাড় করতে তাদের কিছু সময় লাগবে। যদি তার এটাও ধরে নেওয়া যায় যে বেশ কিছু সময়ের পর, মানে ইউরোপ বা আমেরিকায় এরকম কিছু জিনিসের পদ্ধতি আবিষ্কার হওয়ার পর, একটা উদাহরণ দিলে হয়তো স্পষ্ট হবে। যেমন আমরা জানি হন্ডুরাসের কোকো শিল্পের কথা। কোকো বীজ বা চকলেটের যে বীজ, সেই বীজ হন্ডুরাস দেশটা সাপ্লাই করে বিভিন্ন ইউএস, আমেরিকার বা ইউরোপের বড় বড় দেশগুলোতে। এবার এই বীজ থেকে চকলেট তৈরির যে পদ্ধতিটা, এটা তার মানে ইউরোপ বা আমেরিকা আগে আবিষ্কার করে ফেলেছে ন্যাচারালি, যেহেতু তারা আগে কারখানাটা বানিয়েছে। তাই ধরা যাক যদি এই রকমই হন্ডুরাসের মতো কোনো দেশ আরেকটা নিজের দেশে একটা চকলেট কোম্পানি খুলতে চায়, তাহলে প্রথমত সে বাধা পাবে, তার কাছে অত টাকা নেই। তারপর যদি সে টাকা জোগাড় করে একটা কোম্পানি ওই রকম খোলে, তখন সেই কোম্পানিতে চকলেট তৈরি হবে যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আগেই ইউরোপ বা আমেরিকায় আবিষ্কৃত পদ্ধতি। কাজেই ওই পদ্ধতিতে চকলেট তৈরি করলে পরে ইউরোপ বা আমেরিকাকে রয়্যালটি বাবদ তাদের একটা টাকা দিতে হবে। অর্থাৎ একই জিনিস তৈরি করার ফলে ইউরোপ বা আমেরিকা যতটা লাভ করবে, ততটা লাভ হন্ডুরাসের কোম্পানিটা করতে পারবে না, কারণ কিছুটা টাকা তাদের ইউরোপ বা আমেরিকায় দিয়ে দিতে হবে। এবার সেই সমস্ত কিছু সহ্য করেও যদি তারা কোম্পানি করবে এরম ডিসিশন নেয়, তাহলে কিছু টাকা তারা জমাবে, আর কিছু টাকা হয়তো জোগাড় করতে গেলে তাদের কোনো আন্তর্জাতিক সংস্থার মুখাপেক্ষী হতে হবে, যেমন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো কোনো সংস্থা থেকে তাদের ধার নিতে হবে। তখন এই সমস্ত যে ধনী সংস্থাগুলো রয়েছে, সেই ধনী সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের ধনী দেশগুলোর সাহায্য করে। এমন কিছু কর বা এমন কিছু নিয়ম ওই সমস্ত দুর্বল দেশগুলোর ওপর চাপিয়ে দেয়, যার ফলে দুর্বল দেশগুলো খুবই অল্প লাভ করতে পারে। যেমন
এরকম কোনো সংস্থা এই ধরনের শর্ত চাপিয়ে দিতে পারে যে কোনো একটা দেশের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মাল বা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট অবশ্যই ইউরোপে বিক্রি করতে হবে। যেমন হন্ডুরাসকে হয়তো বলে দেওয়া হলো যে 35% কোকো তোমরা নিজের দেশের কারখানাতে ইউজ করতে পারবে, কিন্তু বাকি সমস্ত কোকো বীজগুলো তোমার ইউরোপের কোনো না কোনো দেশকে বিক্রি করতে হবে অবশ্যই। এরকম কোনো শর্ত দিতে পারে, বা এরকমও কোনো শর্ত দিতে পারে যে ঠিক আছে তোমরা এই টাকার দিয়ে নিজের দেশে একটা কোম্পানি করবে, ভালো কথা, কিন্তু এই কোম্পানি করতে গেলে যে সমস্ত যন্ত্রপাতিগুলো লাগবে সেই যন্ত্রপাতিগুলো অমুক দেশ থেকে তোমাদের কিনতে হবে, সেই দেশ বেশি দামে বিক্রি করলেও কিনতে হবে, তোমরা নিজের দেশে বানাতে পারলেও কিনতে হবে, আবার তোমরা যদি অন্য দেশ থেকে সস্তায় আনতে পারো তাহলেও ওই ওই দেশ থেকে, ওই পার্টিকুলার দেশটা থেকে বেশি দামে তোমাদের ওই যন্ত্রপাতিগুলো কিনে কারখানা স্থাপন করতে হবে। এরকম এমন কিছু শর্ত দিয়ে দেওয়া হয় যার ফলে তারা যতটা প্রফিট ওই কারখানার মাধ্যমে করবে বলে ভেবেছিল ততটা প্রফিট তারা মোটেই করে উঠতে পারে না। এছাড়া তো রয়্যালটির ব্যাপারটা আছেই, যে কোনো দেশ কোনো প্রযুক্তি যদি আবিষ্কার করে ভবিষ্যতে সেই প্রযুক্তি অন্য দেশ ব্যবহার করলে তাকে পেটেন্ট হিসেবে লাভের কিছুটা অংশ দিতে হবে। এইভাবে কাঁচামাল রপ্তানিকারক দেশগুলো যত দিনে টাকা জোগাড় করে কোম্পানি স্থাপন করে, ঋণের শর্ত অনুসারে চলে, আরও বেশি টাকা খরচা করে সেই কোম্পানিটার চালানোর যোগ্য করে, ততদিনে সেই ব্যবস্থাগুলো আরও পুরনো হয়ে যায় এবং আরও অচল হয়ে যায়। যেমন আমি যে বললাম যে সমস্ত প্রযুক্তি দিয়ে ইউরোপ ইউএসএ দেশগুলো নিজেদের দেশে কারখানা চালায়, সেই প্রযুক্তি যদি আজকে কিনে আমি 10 বছর পরে সেই প্রযুক্তি দিয়ে কোনো কোম্পানি স্থাপন করতে চাই তাহলে আমি পিছিয়ে যাব, কারণ ইউএস বা ইউরোপ তখন আরও এগিয়ে গেছে 10 বছরের, কাজে আমরা চিরকালই পিছিয়ে থেকে যাব। মানে আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিময়ের বা বাজারের কাঠামোটাই এরকম যে তুমি একবার যদি গরিব থাকো তাহলে কোনো দিনই আর তুমি বড়লোক হতে পারবে না। তুমি প্রথমে কাঁচামালের অস্থিতিশীল বাজারে ফেসে থাকবে, তারপর বৈষম্যমূলক ঋণের শর্তে, তারপর পেটেন্ট, আর শেষত মুক্ত বাণিজ্য তোমাকে কোনো দিনই বড় কোম্পানির সমকক্ষ হতে দেবে না। এখানে মুক্ত বাণিজ্যের ফ্যাক্টরটা কি, যে এত চাপ সহ্য করে যদি হন্ডুরাসের কোকো কোম্পানি একটা চকলেট বিক্রি করে, তাহলেও আমেরিকা বড় বড় আর্টিস্ট দিয়ে যে চকলেটের অ্যাড করতে পারছে বা যে ব্র্যান্ডিং করেছে, বা গ্রামে গঞ্জে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার পৌঁছে দিয়ে চকলেটকে, নিজের কোম্পানির চকলেটকে সেই সমস্ত গ্রামের ছোটোখাটো দোকানের প্লেস করতে পেরেছে, এই সমস্ত কিছু করার জন্য আরও এক্সট্রা খরচা লাগবে, যেটা ওই ছোট নতুন কোম্পানির পক্ষে করে ওঠা সম্ভব হবে না। একদিনে বড় বড় কোনো আর্টিস্ট দিয়ে তাদের পক্ষে অ্যাড করানোও সম্ভব হবে না এবং গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়াও সম্ভব হবে না। এর ফলে তাদের চকলেটের বিক্রি বড় কোম্পানির চকলেটের বিক্রির থেকে অনেকটাই কম হবে। তাই বলা যেতে পারে যে মুক্ত বাণিজ্য, প্রযুক্তির প্রবাহ এবং আন্তর্জাতিক ঋণের শর্ত তাদের চিরকালই গরিব রেখে দেবে। এটাকেই বলা হচ্ছে সেই আন্তর্জাতিক কাঠামো, যে কাঠামো অনুন্নত দেশগুলোকে কোনোদিন উন্নত হতেই দেয় না। 1964 সালে লাতিন আমেরিকার অর্থনীতিবিদ রউল প্রবিস বিশ্ব অর্থনীতিকে কেন্দ্র ও প্রান্ত মডেলে ভাগ করে দেখান যে কাঠামোগতভাবে কেন্দ্র মানে উন্নত দেশগুলো, ইউরোপ বা আমেরিকার শিল্পোন্নত দেশগুলো, প্রান্ত বা উন্নয়নশীল কাঁচামাল রপ্তানি নির্ভর দেশগুলোর ওপর অর্থনৈতিকভাবে আধিপত্য বিস্তার করে। কিভাবে করে সেটা আগেই ডিসকাস করলাম। ডেভিড সিঙ্গার এবং রউল প্রবিস দেখান যে দীর্ঘমেয়াদে কাঁচামাল রপ্তানিকারক প্রান্ত দেশগুলোর বাণিজ্য শর্ত উন্নত দেশগুলোর বিপক্ষে ক্রমাগত শোষণমূলক হয়, ফলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম যে আন্তর্জাতিক ক্ষেত্রে শর্তগুলোই এরকম থাকে, বাজারের বলো বা ঋণের বলো, সেগুলো কিছুতেই এই অনুন্নত দেশগুলোকে উন্নত আর হতে দেয় না। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য মার্ক্সবাদীরা দুটো রাস্তার কথা বলেছেন।
একটা রাস্তা হলো অর্থনীতির কাঠামোগত ত্রুটি দূরীকরণ। এই যে ত্রুটিগুলো বললাম, মুক্ত বাণিজ্য আর প্রযুক্তির প্রবাহ, এই ত্রুটিগুলোকে দূর করা। এই ত্রুটিগুলোকে কিভাবে দূর করা যায়? এই ত্রুটিগুলোকে দূর করতে গেলে প্রথমেই দেশীয় ক্ষেত্রে এমন কিছু নীতি আনতে হবে যেই নীতির ফলে মুক্ত বাণিজ্যের কুপ্রভাব দেশীয় শিল্পের ওপর না পড়ে। যেমন আমরা যদি এরকম কোনো নিয়ম বার করি নিজেদের দেশে যে আমাদের দেশের যে পদার্থগুলো তৈরি হয় সেই পদার্থগুলো অন্য দেশ থেকে আমদানি করতে গেলে বেশি ট্যাক্স দিতে হবে, ফলে বেশি ট্যাক্সের ফলে ওই প্রোডাক্টগুলোর বা বিদেশি প্রোডাক্টগুলোর দাম আমাদের দেশে অটোমেটিক্যালি বেড়ে যাবে। আবার এরকমও নিয়ম বানানো যেতে পারে যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট, যেমন ধরো সাবান, বিদেশ থেকে আমদানি করা যাবে না, তাহলে দেশীয় সাবানই দেশে বিক্রি হবে এবং সেই ইন্ডাস্ট্রিটা বা সেই কারখানাটার উন্নতি হবে। আবার কোনো একটা স্পেশাল এরিয়াকে সংরক্ষিত করা যেতে পারে যে এই পার্টিকুলার এরিয়াতে বিদেশের কোনো প্রোডাক্টই বিক্রি করা যাবে না, এরা কুটির শিল্পের বেসিক্সেই বাঁচবে, তাহলেও দেশীয় সেই কুটির শিল্পগুলোকে সংরক্ষণ করা সম্ভব। এইভাবে অর্থনীতির কাঠামোর ত্রুটিগুলোকে, মানে মুক্ত বাণিজ্যকে এবং প্রযুক্তির প্রবাহের দ্বারা যে ক্ষতিগুলো হয় সেগুলোকে আটকে দেওয়া যেতে পারে। এছাড়া হলো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমদানি বিকল্প শিল্পায়ন গঠন, অর্থাৎ যে প্রোডাক্টগুলো আমাদের আমদানি করতে হচ্ছে সেই প্রোডাক্টগুলোই দেশীয় শিল্পের মাধ্যমে তৈরি করা। এটা তৈরি করলে বিদেশের ওপর নির্ভরশীলতা কমবে এবং বাণিজ্যিক শর্ত খানিকটা শিথিল হবে। যেমন যদি এরকম হয় যে কোনো একটা ওষুধের জন্য কোনো একটা পার্টিকুলার দেশ অন্য দেশের ওপর নির্ভরশীল, তাহলে যতদিন সে ওই ওষুধটার জন্য নির্ভরশীল থাকবে ততদিন ওই ওষুধটার বাহানায় অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাদের ওপর বৈষম্যমূলক শর্ত চাপিয়ে দেওয়া যাবে। সেটা যাতে না হয় তার জন্য আমদানি বিকল্প শিল্পায়ন করা প্রয়োজন। অর্থাৎ অনুন্নয়নের কাঠামোবাদী তত্ত্বের মূল বক্তব্য হলো যে তৃতীয় বিশ্বের দেশগুলির অনুন্নয়নের প্রধান কারণ হলো বিশ্বের ধনতান্ত্রিক কাঠামো বা বিশ্ব পুঁজিবাদ দ্বারা সৃষ্ট অসম ক্ষমতা কাঠামো, অথবা যেটাকে অন্য ভাষায় বলতে পারি অসম বাজার ব্যবস্থা। এবং তৃতীয় বিশ্বের দেশগুলির উন্নয়নকে ত্বরান্বিত করার একমাত্র রাস্তা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতির কাঠামোগত ত্রুটিকে দূর করা এবং আমদানি বিকল্প শিল্পায়ন গঠন। এবার আসছি দ্বিতীয় তত্ত্বে। দ্বিতীয় তত্ত্ব হলো নির্ভরশীলতা তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির পশ্চাৎপদতার মূল কারণ তাদের উন্নত পুঁজিবাদী দেশগুলির ওপর কাঠামোগত অর্থনৈতিক নির্ভরতা। অর্থাৎ আন্তর্জাতিক সিস্টেমটাই এরকম যে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণেই অনুন্নত দেশগুলো আরও বেশি পিছিয়ে পড়ে। এই নির্ভরশীলতা তত্ত্বের মধ্যে দুটো তত্ত্ব রয়েছে, এক হচ্ছে অনুন্নয়নের উন্নয়ন তত্ত্ব এবং দ্বিতীয় হচ্ছে বৈষম্যমূলক বিনিময় তত্ত্ব। প্রথমে আসছি অনুন্নয়নের উন্নয়ন তত্ত্বে। নির্ভরশীলতা তত্ত্বের প্রধান প্রবক্তা জার্মান মার্কিন অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক তার দ্য ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট প্রবন্ধে এবং ক্যাপিটালিজম অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট ইন ল্যাটিন আমেরিকা গ্রন্থে অনুন্নয়নকে জাতীয় সমস্যা রূপে নয় বরং অর্থনৈতিক পুঁজিবাদী শোষণের ফল হিসেবে ব্যাখ্যা করেন। ফ্রাঙ্কের মতে অনুন্নয়ন কোনো প্রাকৃতিক অবস্থা নয়, এটি উন্নয়নেরই একটি ঐতিহাসিক ফল। সম্পদ, কাঁচামাল ও উদ্বৃত্ত মূল্য স্যাটেলাইট অর্থাৎ উপনিবেশ ও উন্নয়নশীল দেশগুলি থেকে মেট্রোপলিসে অর্থাৎ উন্নত পুঁজিবাদী রাষ্ট্রে প্রবাহিত হয়, ফলে মেট্রোপলিসের উন্নয়ন ঘটে এবং স্যাটেলাইটের অনুন্নয়ন আরও গভীরতর হয়। যেমন ইউরোপ কখনোই উপনিবেশ ছিল না, তাই তাদের উন্নয়ন স্বাভাবিক, আর লাতিন আমেরিকা, আফ্রিকা বা এশিয়া উপনিবেশ হওয়ার কারণেই অনুন্নত। উন্নয়ন ও অনুন্নয়ন একই বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থার দুটি দিক। এই নীতি প্রতিষ্ঠিত করে এই তত্ত্ব উদারবাদী সামগ্রিক উন্নয়নের ধারণাকে ভ্রান্ত প্রমাণিত করে। আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক
দক্ষিণ আমেরিকার অভিজ্ঞতা বিশ্লেষণ করে দেখান যে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রান্তে রয়েছে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলি। বিশ্বের পুঁজিবাদী রাষ্ট্রগুলি অনুন্নত রাষ্ট্রগুলিকে অসম বাণিজ্যিক শর্তে পুঁজি বিনিয়োগ করে এবং অনুন্নত দেশগুলির প্রাকৃতিক সম্পদ, শ্রম ও বাজারকে নিয়ন্ত্রণ করে। প্রকৃত উন্নয়নের জন্য তৃতীয় বিশ্বের দেশগুলির স্থানীয় শিল্পায়ন ও আত্মনির্ভরতা অর্জনের মাধ্যমে পশ্চিমের উন্নত দেশগুলি থেকে মুক্ত হওয়া এবং সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা উচিত। সোজা ভাষায় বলতে গেলে আগের তত্ত্বে যা বলা হয়েছে এই তত্ত্বেও সেম জিনিস বলা হয়েছে যে অনুন্নত দেশগুলোর অনুন্নয়নের কারণ হলো উন্নত দেশগুলো। কিন্তু আগের তত্ত্বে আমরা বলেছি যে মুক্ত বাণিজ্য আর প্রযুক্তির প্রবাহের জন্য বা আন্তর্জাতিক অর্থব্যবস্থার কাঠামোর জন্য অনুন্নত দেশগুলো অনুন্নত থাকে। কিন্তু এখানে আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক বলছেন যে অনুন্নত দেশগুলোর অনুন্নয়নের কারণ বর্তমানে বিদ্যমান আন্তর্জাতিক কাঠামো নয়, বরং প্রাচীনকাল থেকে চলে আসা ঔপনিবেশিক শোষণ। আমরা আগের তত্ত্বে শিখলাম যে কিভাবে বর্তমানকালেও অনুন্নত দেশগুলো কোনোভাবেই উন্নতি করতে পারে না, কিন্তু এই অনুন্নত দেশগুলো অনুন্নত হলো কেন তার কারণটা নিহিত আছে উপনিবেশবাদী শোষণে। যেমন আমাদের দেশের কথাই যদি বলি, তাহলে ইংরেজরা ভারতবর্ষ থেকে কত অর্থ শোষণ করেছে। তার আগে ভারতবর্ষ উন্নত দেশ ছিল, কিন্তু শোষণের ফলে অনুন্নত হয়ে যায়। একবার অনুন্নত হওয়ার পর আবার যে রাউল প্রবিসের নীতি অনুসারে মুক্ত বাণিজ্য বা প্রযুক্তির প্রবাহের জন্য তারা পিছিয়েই থাকে, কিন্তু তাদের অনুন্নয়নের মেন কারণটাই হলো ঔপনিবেশিক শোষণ। উপনিবেশ থাকাকালীন তাদের সম্পদ, কাঁচামাল ও উদ্বৃত্ত মূল্য এগুলো তাদের শোষণকারী রাষ্ট্রে চলে যায়, ফলে সেই রাষ্ট্রগুলোর উন্নতি হয় আর এই রাষ্ট্রগুলো পিছিয়েই থেকে যায়। তাই একদিকে যেমন শোষণকারী উপনিবেশবাদী রাষ্ট্রগুলোর উন্নয়ন হচ্ছে, ঠিক তেমনই তারই ফলস্বরূপ পিছিয়ে পড়া বা যে সমস্ত দেশগুলোর ওপর উপনিবেশ স্থাপন করা হয়েছিল সেই দেশগুলোর অনুন্নয়ন হচ্ছে। এই পুরো মডেলটাকে বোঝানোর জন্য তিনি দুটো ভাগে সমগ্র বিশ্বকে ভাগ করেছেন। এক হলো উন্নত দেশ যারা উপনিবেশবাদ করত, আর আরেক হলো পিছিয়ে পড়া দেশ যারা উপনিবেশবাদের শিকার। এই কেন্দ্র এবং প্রান্ত এই দুটো মডেলে তিনি ভাগ করেছিলেন। আগের মতের সঙ্গে এই মতবাদের মেন দুটো পার্থক্য, এক হচ্ছে অনুন্নয়নের কারণ। রাউল প্রবিসের মতে অনুন্নয়নের কারণ হলো অস্থিতিশীল বা অসম বাজার ব্যবস্থা যেটা বর্তমানে বিদ্যমান, আন্তর্জাতিক ক্ষেত্রে যে কাঠামোটা বিদ্যমান অর্থনৈতিক ক্ষেত্রে সেটা। আর ফ্রাঙ্কের মতে উপনিবেশবাদ হলো অনুন্নয়নের কারণ। কিন্তু রাউল প্রবিসের মতে বিকল্প শিল্প গঠন করলে বা আমদানি বিকল্প শিল্প যাকে বলি সেটা গঠন করলে এবং দেশীয় কিছু নীতির মাধ্যমে আমরা স্বনির্ভরতা অর্জন করতে পারি বা বলতে গেলে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারি। কিন্তু আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের মতে শুধুমাত্র আমদানি বিকল্প শিল্প গঠন করলেই চলবে না, রাষ্ট্রের তরফ থেকে টোটাল ওই সমস্ত পুঁজিবাদী শোষণকারী রাষ্ট্রগুলোর থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হবে। অর্থাৎ কোনো একটা রাষ্ট্র যেটা পিছিয়ে পড়েছে সেই রাষ্ট্রের সরকারকে এমন নীতি গ্রহণ করতে হবে যেই নীতির মাধ্যমে ওই উন্নত রাষ্ট্রগুলো আর কোনোভাবেই এই অনুন্নত রাষ্ট্রগুলোকে শোষণ করতে না পারে। যেমন টোটালি উন্নত রাষ্ট্রগুলোর প্রোডাক্ট আমরা কিনবো না বা উন্নত রাষ্ট্রগুলোর কাছে আমরা কাঁচামাল বিক্রি করব না, এরকম কিছু স্টেপ নিয়ে টোটাল বিচ্ছিন্ন করে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর থেকে রাষ্ট্রীয় স্তরে টোটাল বিচ্ছিন্ন করে অর্থনীতিকে টোটাল বিচ্ছিন্ন করে, যেটাকে আরেকভাবে বলা যায় সমাজতান্ত্রিক পথ অনুসরণ করে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর এরই নির্ভরশীলতা তত্ত্বেরই দ্বিতীয় তত্ত্ব হলো বৈষম্যমূলক বিনিময় তত্ত্ব। মিশরীয় অর্থনীতিবিদ শামির আমিন অসম বিনিময়ের ধারণা উপস্থাপন করেন। তার মতে আন্তর্জাতিক বাজারে উন্নয়নশীল দেশগুলো তাদের শ্রম ও কাঁচামাল কম মূল্যে বিক্রি করতে বাধ্য হয়, অথচ উন্নত দেশগুলো প্রযুক্তি ও শিল্পপণ্য উচ্চ মূল্যে বিক্রি করে, যেটা আগেই বলেছি। এই বৈষম্যমূলক বিনিময়ই অনুন্নয়নের প্রধান কারণ।
তিনি পশ্চিম আফ্রিকার অর্থনীতি পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হন যে উন্নত দেশগুলি পুঁজি ও ভোগ্যপণ্যের মধ্যে ঘনিষ্ঠ যোগ রয়েছে। ফলে তারা পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে উন্নয়ন ঘটাতে পেরেছে। অর্থাৎ তারা নিজের দেশে যে সমস্ত কাঁচামাল উৎপাদন করে সেই কাঁচামালগুলোকে ডাইরেক্টলি নিজের দেশের কোম্পানিতে প্রসেস করার জন্য পাঠিয়ে দেয়, এবং তার ফলে যে অ্যাকচুয়াল যে এন্ড প্রোডাক্টটা তৈরি হয়, যেটা শিল্পজাত পণ্য, সেটার একটা স্থিতিশীল এবং বেশি দাম পায়। ফলে তারা নিজেদের দেশের আরও উন্নয়ন করতে পারছে। কিন্তু অপরদিকে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলির প্রাকৃতিক সম্পদ বা কৃষিপণ্য জাতীয় কাঁচামালের সঙ্গে শিল্প, পুঁজি ইত্যাদি সংযোগ স্থাপিত না হওয়ায় শুধুমাত্র কাঁচামাল রপ্তানিকারক ও শিল্পজাত দ্রব্যের আমদানিকারক দেশে তারা পরিণত হয়েছে। তাই নিজেদের উন্নয়নের জন্য তৃতীয় বিশ্বের দেশগুলির উচিত নিজেদের উৎপাদন ব্যবস্থা ও উৎপাদন সম্পর্কের পরিবর্তন ঘটানো। অর্থাৎ একই ব্যাপার, নিজেদের কাঁচামালগুলোকে নিজের দেশেই বিক্রি করা বা নিজের দেশেই শিল্পজাত পণ্যে রূপান্তরিত করা। এখানে যেমন আগের দুজন বলেছিল, রাউল প্রবিস বলেছিল যে অস্থিতিশীল বাজার ব্যবস্থা বা অসম বাজার ব্যবস্থা বা মুক্ত বাণিজ্য ব্যবস্থা মেনলি অনুন্নয়নের কারণ। আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক বলেছিল ঔপনিবেশিক শোষণটা হলো অনুন্নয়নের কারণ। ঠিক তেমনি স্বামীর আমিন বলছে অসম বিনিময় ব্যবস্থা, যেটা আমরা বাজার ব্যবস্থার ক্ষেত্রে বলেছি, সেটা হলো অনুন্নয়নের প্রধান কারণ। এবার যদি বলি প্রবিসের কাছে রাস্তা হলো, এই অনুন্নয়ন থেকে মুক্তি পাওয়ার রাস্তা হলো আমদানি বিকল্প শিল্পায়ন। আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের মতে অনুন্নয়ন থেকে মুক্তি পাওয়ার রাস্তা হলো রাষ্ট্রীয় স্তরে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর থেকে অর্থনীতিকে টোটাল বিচ্ছিন্নকরণ, এবং স্বামীর আমিনের মতে সিলেক্টিভ বিচ্ছিন্নকরণ। অর্থাৎ যে ক্ষেত্রে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর থেকে প্রযুক্তি বা কিছু কিনলে আমাদের বা বিক্রি করলে আমাদের সুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে করব, আর যে ক্ষেত্রে সুবিধা হচ্ছে না সেক্ষেত্রে করব না। এইভাবে সিলেক্ট করে বা নির্বাচিত বিচ্ছিন্নকরণের মাধ্যমে তিনি চেয়েছেন এই পরিস্থিতির থেকে মুক্তি পেতে। বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব। ইম্যানুয়েল ওয়ালাস্টাইন তার দ্য মডার্ন ওয়ার্ল্ড সিস্টেম গ্রন্থে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে কেন্দ্রীয়, প্রান্তীয় ও আধা প্রান্তীয় অঞ্চলে বিভক্ত করে এই তিন অঞ্চলের মধ্যে আধিপত্য ও অধীনতার সম্পর্ককে ব্যাখ্যা করেন। তার মতে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে কিছু রাষ্ট্র তার প্রতিযোগীদের তুলনায় অনেক কম খরচে উন্নত মানের পণ্য তৈরি করতে সমর্থ হয়। ফলে ভোক্তারা ওইসব প্রভাবশালী রাষ্ট্রের পণ্যকে অগ্রাধিকার দেয়। আমরা সিম্পল উদাহরণ দিতে পারি চাইনিজ লাইটের। চাইনিজ যে টুনি লাইটগুলো আছে অনেক কম দামে ইন্ডিয়ান টুনি লাইটের যে দাম হয় বা ইন্ডিয়ান লাইটগুলোর যে দাম হয় তার তুলনায় অনেক কম দামে চাইনিজ টুনি লাইট বিক্রি করতে পারে। ফলে মানুষও কম দামে সেই জিনিসটা কেনে। যেহেতু আন্তর্জাতিক স্তরে যোগান ও চাহিদার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাণিজ্যের শর্তসমূহের পরিবর্তন ঘটে, সেহেতু কালক্রমে ওইসব রাষ্ট্রের বাণিজ্য আধিপত্য ও আর্থিক আধিপত্যের রূপ নেয়। বাণিজ্য আধিপত্য আর্থিক আধিপত্যের রূপ নেয় মানে যেহেতু চাইনিজ প্রোডাক্টের এখানে ডিমান্ড আছে, তার জন্য ভারতকে চাইনিজ টুনি লাইট আমদানি করতে হয়। এবার চায়নাও জানে যে দীপাবলির সময় টুনি লাইটের বা ক্রিসমাসের সময় টুনি লাইটের চাহিদা বাড়বে। ফলে চাইনিজরা যখন ভারতবর্ষকে সেই জিনিসটা বিক্রি করে তখন একে দাম তো বেশি নেই, উপরন্তু কিছু শর্তও দেয় যে তোমরা যদি এই শর্তগুলো আমাদের অনুসারে না মানো তাহলে আমরা আমাদের প্রোডাক্ট তোমাদের দেশে বিক্রি করব না। সেক্ষেত্রে দীপাবলির সময় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হবে, অসুবিধা হয়ে যাবে লোকের। তার জন্য ভারতবর্ষ মাথা নামাতে বাধ্য হয়। এইভাবে নিজেদের প্রোডাক্টের মাধ্যমে অন্য দেশের অর্থনীতিকে তারা কন্ট্রোল করতে শুরু করে, এমনকি রাজনীতিকেও অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে শুরু করে। ফলে প্রভাবশালী রাষ্ট্রের অর্থলগ্নিকারী পুঁজিপতিরা মূলধনের অবাধ চলাচলের ফলস্বরূপ বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারে সক্ষম হন। যেমন অ্যাপেল বা গুগলের মতো কোম্পানি পুরো বিশ্বব্যাপী একটা আধিপত্য স্থাপন করে রয়েছে। এইভাবে শিল্পোন্নত ধনী দেশগুলি প্রান্তিক অনুন্নত দরিদ্র দেশগুলিকে শোষণ করে চলেছে। ফলে অনুন্নত দেশগুলি রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেও
অর্থনৈতিক পরাধীনতার হাত থেকে মুক্তি পায় না। মানে এদের স্বাধীনতা শুধু লোকের সামনের স্বাধীনতা, লোকে মনে করে এরা স্বাধীন, কিন্তু বাস্তবে এরা অন্যের কথা মেনে চলতে বাধ্য হয়। যেমন আমরা বাংলাদেশ বা পাকিস্তানের কথা বলতে পারি, চায়না থেকে, এমনকি আমরা আফ্রিকার দেশগুলোর কথাও বলতে পারি। চায়না এই সমস্ত দেশে পরিকাঠামোর উন্নতির জন্য লোন দেয় এবং সেই লোনের পরিবর্তে এমন কিছু শর্তে সাইন করায় যে বেসিক্যালি সেই সব দেশের সার্বভৌমত্বই সংশয়ের মুখে পড়ে। যেমন আমেরিকা বা আমেরিকা বলছি, যেমন আমেরিকা পাকিস্তানের ওপর সেনা ছাউনি তৈরি করেছে, সেরকম চায়নাও সেনা ছাউনি তৈরি করছে। একটা দেশে অন্য দেশে সেনা ছাউনি থাকা মানে সেই দেশের সার্বভৌমিকতা ক্ষুণ্ণ হওয়া, কিন্তু সেই সব শর্তেও তারা রাজি হতে বাধ্য হচ্ছে পিছিয়ে থাকার জন্য। ফলে অনুন্নত দেশগুলি রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেও অর্থনৈতিক পরাধীনতার হাত থেকে মুক্তি পায় না। উল্টে তারা বৈদেশিক আর্থিক সাহায্য ও বৈদেশিক ঋণের ফাঁদে জড়িয়ে পড়ে। আর এই উন্নত এবং অনুন্নত দেশগুলি ছাড়া কিছু আধা উন্নত দেশ রয়েছে, যারা একদিকে ধনতান্ত্রিক দেশগুলির দ্বারা শোষিত, অন্যদিকে প্রান্তিক দেশগুলিকে শোষণ করে। এই রকম একটা দেশ হলো চীন। চীন একদিকে যেমন পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশকে শোষণ করে, এমনকি শ্রীলঙ্কার মতো দেশকে শোষণ করে, তাদের থেকে কাঁচামাল কেনে বা তাদের বাজে শর্তে বা পরাধীনতামূলক শর্তে ঋণ দেয় এবং তাদের থেকে ফেসিলিটি নেয়। অন্যদিকে আমেরিকা চায়নার সঙ্গে একই কাজ করে। আমেরিকা নিজেদের বিভিন্ন প্রোডাক্ট মেনলি ম্যানুফ্যাকচার বা মেনলি তৈরি করায় চীনে, কিন্তু চীন থেকে সেই জিনিসগুলো নিয়ে শুধুমাত্র নিজের কোম্পানির, আমেরিকান কোম্পানির লোগো বসিয়ে বা আমেরিকান কোম্পানির নাম দিয়ে সেটাকে যে দামে তৈরি হচ্ছে জিনিসটা তার থেকে অন্তত 10-12 গুণ বেশি দামে বিক্রি করে। কিছুদিন আগেই এরকম একটা ঘটনা এক্সপোজ হয় যে আমেরিকার সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিগুলো, ব্যাগ বা জামা কাপড়ের ব্র্যান্ডেড কোম্পানিগুলো সব চীন থেকেই নিজেদের জিনিসপত্র তৈরি করে অনেক কম দামে, কিন্তু নিজেদের কোম্পানির লেভেল বসিয়ে বেশি দামে সেগুলোকে বিক্রি করে। তাই এগুলো হলো, চীন হলো একটা মাঝখানের রাষ্ট্র যা নিজের থেকে দুর্বল দেশ শোষণ করে এবং তার থেকে শক্তিশালীর হাতে শোষিত হয়। তাই তাদের মতে, মানে মার্ক্সবাদীদের মতে, সমাজতান্ত্রিক নীতি গ্রহণই একমাত্র উপায় যার মাধ্যমে বিশ্বকে এই সংকট থেকে মুক্ত করা সম্ভব। সমাজতান্ত্রিক নীতি গ্রহণ কি সেটা আমি পরে বলছি। 4 নম্বর পয়েন্ট, সাম্রাজ্যবাদী ব্যবস্থা হলো পুঁজিবাদী ব্যবস্থারই সম্প্রসারিত রূপ। লেনিনের মতে পুঁজিবাদ বিকশিত হলে তা সাম্রাজ্যবাদের রূপ নেয়। তখন শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের কাঁচা মাল ও শ্রম শোষণ করে এবং উৎপাদিত দ্রব্য তাদের কাছেই বেশি দামে বিক্রি করে, যেটা ব্রিটিশ আমাদের সঙ্গে করেছিল। ব্রিটেনে যখন শিল্প বিপ্লব হয় তখন এত বেশি পণ্য উৎপাদিত হয়েছিল, সেই পণ্যগুলো বিক্রি করার জন্য তাদের একটা বাজার দরকার ছিল। তাছাড়াও আরও পণ্য উৎপাদন করার জন্য তাদের কাঁচামালের একটা সোর্স দরকার ছিল। তাই তারা ভারতবর্ষের ওপর দখল করে। এইভাবে উৎপাদিত দ্রব্যের বাজার দখল নিয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে আধিপত্যের প্রতিযোগিতা সৃষ্টি হয়। এর ফলেই উপনিবেশবাদ, বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ, আন্তর্জাতিক ক্ষেত্রে বৈষম্য, এমনকি তৃতীয় বিশ্বের দেশগুলির দুরবস্থা ইত্যাদির সৃষ্টি হয়েছে। অর্থাৎ মূলত নিজের দ্রব্য বিক্রি করার জন্য এবং কাঁচামাল সংগ্রহ করার জন্যই সমস্ত যুদ্ধ হয়। আর সেই যুদ্ধেরই আফটার এফেক্ট হলো স্নায়ুযুদ্ধ বা আন্তর্জাতিক ক্ষেত্রে বৈষম্য বা বিশ্বযুদ্ধ, যাই বলা যাক না কেন, বা তৃতীয় বিশ্বের দেশগুলোর অনুন্নয়ন। তাই আন্তর্জাতিক রাজনীতি আসলে বিশ্বব্যাপী ক্ষমতার অসম বিন্যাস ও পুঁজিবাদী প্রতিযোগিতার ফল। অর্থাৎ ক্ষমতা যে অসমভাবে বণ্টিত, যেটা আমরা বাস্তববাদের ক্ষেত্রেও পড়েছি, সেই ক্ষমতার অসম বিন্যাসের ফলেই যুদ্ধ হচ্ছে। আর এই ক্ষমতার অসম বিন্যাসটা শুরু হচ্ছে পুঁজিবাদী প্রতিযোগিতার ফলে, মানে ধনতান্ত্রিক অর্থনীতিই মূল কারণ। ধনতান্ত্রিক অর্থনীতি মানে হলো বড় লোকরা প্রাকৃতিক সম্পদের উপর অধিকার করবে, যেটা আমরা ব্যক্তিগত মালিকানা বলতে পারি, যেটা আমরা প্রথমেই পড়লাম যে প্রকৃতির সম্পদ কিছু মুষ্টিমেয় লোকের দখলে যাবে, এটাকেই বলা হয় ধনতান্ত্রিক অর্থনীতি। পরবর্তী পয়েন্ট,
আন্তর্জাতিক সম্পর্ক মূলত শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার ক্ষেত্র। বাস্তববাদীরা রাষ্ট্রনিরপেক্ষ বাস্তববাদীদের মতো মার্ক্সবাদীরা রাষ্ট্রকে নিরপেক্ষ প্রতিষ্ঠান মনে করেন না, বরং তাদের মতে রাষ্ট্র শাসক শ্রেণীর হাতিয়ার। জাতীয় স্বার্থ ও শাসক শ্রেণীর স্বার্থ। জাতিসংঘ বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানকে মার্ক্সবাদীরা শক্তিশালী রাষ্ট্র ও পুঁজিবাদী ব্যবস্থার স্বার্থ রক্ষাকারী বলে বর্ণনা করেছেন। যুদ্ধ জাতীয় স্বার্থের জন্য নয়, বরং অর্থনৈতিক মুনাফা ও বাজার দখলের জন্য শাসক শ্রেণীগোষ্ঠীর সংঘাত। অর্থাৎ মার্ক্সবাদীরা বলেছেন রাষ্ট্র কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়। বাস্তববাদীরা যে জিনিসটা বলেছেন যে রাষ্ট্র নিজের জাতীয় স্বার্থে কাজ করে, নিজের ক্ষমতা বৃদ্ধি করতে চায়। মার্ক্সবাদীরা বলেছেন রাষ্ট্রের কোনো কিছুরই দরকার নেই, বরং শাসক শ্রেণীরা রাষ্ট্রের মাধ্যমে নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে চায়। ফর এক্সাম্পল, ভারতবর্ষ কোনো এমন স্টেপ নিতে পারবে যেটা আম্বানির স্বার্থের বিরোধী, বা ভারতবর্ষ অন্যান্য দেশের সঙ্গে যা যা স্টেপ নেয় সেগুলো কি পরোক্ষভাবে টাটা আম্বানিদের স্বার্থের সপক্ষে যায় না? যেমন ভারত যদি অন্য কোনো ছোট রাষ্ট্র থেকে কাঁচামাল সংগ্রহ করে, তার মানে কি দাঁড়ায় যে ভারতবর্ষের কোনো ড্রাইভার বা মজদুর ওই কাঁচামালটার ফলভোগ করতে পারবে না। যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারাই ওই কাঁচামালটাকে নিয়ে নিজেদের কোম্পানিতে প্রোডাক্ট তৈরি করতে পারবে এবং নিজেরা আরও বড় লোক হতে পারবে। আমেরিকার ক্ষেত্রেও ব্যাপারটা এটাই। আমেরিকা যখন কোনো দেশ থেকে, পাকিস্তান বা বাংলাদেশ থেকে কোনো কাঁচামাল সংগ্রহ করে, বা যেটা আমি বললাম যে আমেরিকান বিভিন্ন ব্র্যান্ড চায়না থেকে নিজেদের প্রোডাক্ট বানিয়ে যখন প্রোডাক্টটা আমেরিকায় নিয়ে যাচ্ছে, তখন কি আমেরিকার সাধারণ মানুষ, আমেরিকার কোনো ট্যাক্সি ড্রাইভারের উপকার হয় না? হয় কাদের? যারা ওই ব্র্যান্ডগুলোর মালিক তাদের। কাজেই বলা যেতে পারে জাতীয় স্বার্থ বলে কোনো স্বার্থ নেই। বেসিক্যালি কোনো দেশের অভ্যন্তরস্থ বড় লোকের যে স্বার্থ সেটাকেই রাষ্ট্রের স্বার্থ হিসেবে দেখা হয়। জাতিসংঘ বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো সবসময় পুঁজিবাদী ব্যবস্থার বা এরকম বড়লোকদের স্বার্থ রক্ষা করে। যুদ্ধ কোনো দেশের স্বার্থের জন্য লড়া হয় না, বরং লড়া হয় অর্থনৈতিক মুনাফা ও বাজার দখলের জন্য। আর এই অর্থনৈতিক মুনাফা আর বাজার দখল করে লাভ হয় সব সময় পুঁজিপতি গোষ্ঠীর, যারা দেশের শাসক শ্রেণী বলতে পারে। এবং শেষ পয়েন্ট, সর্বহারার আন্তর্জাতিকতাবাদ প্রতিষ্ঠাই যুদ্ধহীন ও সাম্যভিত্তিক আন্তর্জাতিক পরিমণ্ডল গঠনের একমাত্র উপায়। এর আগে যখন আমরা তত্ত্বগুলো পড়েছি, প্রতিটা তত্ত্বে একটা কথা ছিল যে সমাজতান্ত্রিক সমাজ গঠন করা বা বিশ্বকে সমাজতান্ত্রিক পথে চালিত করাই হলো এই ফাঁদ থেকে মুক্তি পাওয়ার একটা উপায়। এখানে তখন আমি বলেছিলাম যে পরে বলবো যে সমাজতান্ত্রিকতা কী। এবার আমি সেটা বলতে চলেছি। মার্ক্সবাদ যাবতীয় অর্থনৈতিক শোষণের অবসান চায়। তাদের মতে আন্তর্জাতিক সম্পর্ক চর্চার মূল লক্ষ্য ক্ষমতার ভারসাম্য রক্ষা করা নয়, বরং বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এনে সমাজতন্ত্রবাদ প্রতিষ্ঠা করা। তাই মার্ক্সবাদীরা পুঁজিবাদী শোষণের অবসানের জন্য সর্বহারা শ্রেণীর বিপ্লবের আহ্বান জানায়, যার লক্ষ্য একটি শ্রেণীহীন শোষণহীন বিশ্ব গঠন করা। জোসেফ স্টালিন তার মার্ক্সিজম অ্যান্ড ন্যাশনাল কোশ্চেন এবং লেনিন তার দ্য সোশ্যালিস্ট রেভলিউশন অ্যান্ড দি রাইট অফ নেশন টু সেলফ ডিটারমিনেশন গ্রন্থে তৃতীয় বিশ্বের অবদমিত জাতিগুলির স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের অর্জনের জাতীয় মুক্তি সংগ্রামকে সমর্থন করে বলেছেন, এই সংগ্রাম বিশ্ব সমাজতান্ত্রিক বিপ্লবের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বব্যাপী শ্রমিকদের ঐক্যবদ্ধ সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমেই প্রকৃত শান্তি ও সমতা আসতে পারে। এতক্ষণ মার্ক্সবাদ যা বোঝালো সেই মতামত অনুসারে সব দেশগুলোতেই দুটো শ্রেণী রয়েছে, এক বড়লোক শ্রেণী, এক গরিব শ্রেণী। এবার সব দেশের বড়লোকরাই দেশের নাম করে বা দেশের বাহানায় নিজের স্বার্থ পূরণ করার জন্য দেশগুলোর মধ্যে লড়াই, বন্ধুত্ব এগুলো তৈরি করছে।
অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দেশ যা করে সেই দেশের বড়লোক যেটা করায় সেটাই করে। যে কোনো রাষ্ট্র সেই সংশ্লিষ্ট রাষ্ট্রের বড়লোকের স্বার্থ দ্বারা প্রভাবিত। এক্ষেত্রেই মার্কস বলছে, যখন সব দেশের বড়লোকরা নিজেদের মধ্যে লড়াই করছে, তখন প্রত্যেকটা দেশের গরিবদের উচিত এক হওয়া এবং এটা বলা যে প্রাকৃতিক সম্পদ সবার সম্পদ, সমগ্র মানব সমাজের সম্পদ, রাষ্ট্র বলে বিষয়বস্তু কিছু নেই। আমরা একটা বিশ্ব সমাজ ব্যবস্থা গঠন করব যেখানে প্রত্যেকে নিজে যতটা পরিশ্রম করবে সেই অনুযায়ী ইনকাম করবে। প্রাকৃতিক সম্পদের ওপর কারোর অধিকার থাকবে না। যেমন কেউ জমির মালিক বলে ভাগচাষির থেকে অধিকাংশ উৎপাদন কেড়ে নিতে পারবে, কৃষিজাত উৎপাদন কেড়ে নিতে পারবে না। যে কৃষিজাত জমিটা হবে সমাজের জমি এবং সেই জমিতে যে যতটা পরিশ্রম করবে সে ততটাই ফসলের অধিকারী হবে। কোনো সম্পদের মালিক হিসেবে কেউ বেশি উৎপাদনের অঙ্গ বা উৎপাদিত বস্তুর অধিকারী হবে না। এই রকম একটা পরিবেশ তৈরি করতে হবে। আর এই পরিবেশ তৈরি করার জন্য সব দেশের গরিবদের এক হয়ে এই সিস্টেম পরিবর্তন করার জন্য লড়াই করতে হবে। এটাকেই বলা হচ্ছে সর্বহারা শ্রেণীর আন্তর্জাতিকতাবাদ। সর্বহারা বলা হচ্ছে সব দেশের গরিবদের, এবং তারা আন্তর্জাতিকতাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে, অর্থাৎ তারা এক হওয়ার মাধ্যমে, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই একমাত্র যুদ্ধহীন আর সাম্যভিত্তিক আন্তর্জাতিক পরিমণ্ডল বা আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি করতে পারবে। কারণ প্রাকৃতিক সম্পদ যদি সবার হয়, তাহলে প্রাকৃতিক সম্পদের দখলকে কেন্দ্র করে যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না, আর এটাই হবে সাম্য বা সমতার ভিত্তিতে গঠিত সমাজ, যার ফলে সমস্ত রকম অশান্তি দূর হবে। এটাই হলো মার্ক্সবাদের মূল কথা। সমালোচনা। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্ব নানান দিক থেকে সমালোচিত হয়েছে। যেমন 1. অতিরিক্ত অর্থনৈতিক নির্ধারণবাদী। মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্ককে শুধুমাত্র অর্থনৈতিক কাঠামোর পরিপ্রেক্ষিতে বিচার করে। বাস্তবে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি কেবল অর্থনীতি নয়, বরং সংস্কৃতি, কূটনীতি, ভূগোল, জাতীয় নিরাপত্তা ও পরিচয়বোধের মতো নানা উপাদানেও প্রভাবিত হয়। রাষ্ট্রের নিরাপত্তা, পরিচয়, জাতীয়তাবাদ, কূটনীতি, সামরিক স্বার্থের মতো অনঅর্থনৈতিক উপাদানগুলোকে মার্ক্সবাদ যথাযথ গুরুত্ব দেয় না। আন্তর্জাতিক রাজনীতির ভূরাজনীতি, সামরিক প্রতিযোগিতা, নিরাপত্তা সংশয়, সার্বভৌমত্ব ও কৌশলগত ভারসাম্যের মতো বাস্তববাদী উপাদান ব্যাখ্যায় মার্ক্সবাদ তুলনামূলকভাবে দুর্বল। সর্বোপরি সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাস্তবে জাতীয় স্বার্থের ভিত্তিতে আচরণ করছে, যা মার্ক্সবাদী ধারণার সীমাবদ্ধতা আরও স্পষ্ট করে। অর্থাৎ এখানে সমালোচকরা বলতে চাইছেন যে মার্ক্সবাদীদের মতে সব যুদ্ধই হয় অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে, কিন্তু বাস্তবে তা হয় না। যেমন ইসরায়েলের ওপর যে অন্যান্য দেশগুলো আক্রমণ করে বা যুদ্ধ তৈরি করছে ইসরায়েলের সঙ্গে, সেটা মূলত ধর্মের জন্য। আবার ভারত পাকিস্তানের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা মূলত ভূ রাজনৈতিক কারণে। একটা সময় এক ছিল, তারপর জমি আলাদা হয়েছে এবং পাকিস্তান বা ভারত উভয়েরই মনে হয় যে তাদের জমি কম হয়েছে, অন্য পক্ষকে বেশি জমি দিয়ে দেওয়া হয়েছে। এরকম একটা ভূ রাজনৈতিক কারণে এদের মধ্যে যুদ্ধ হচ্ছে। এরকম যুদ্ধ হওয়ার জন্য অনেক কারণ থাকে, শুধুমাত্র অর্থনৈতিক কারণে যুদ্ধ হয় না। তাছাড়া আর জাতীয় স্বার্থ বলে কিছু নেই, সবই পুঁজিপতিদের স্বার্থ যদি ধরি, তাহলে ধর্মটা পুঁজিপতিদের স্বার্থের মধ্যে কোথায় পড়ে? বা এই ধরনের জায়গার ভাগ ঠিক হয়নি ভারত পাকিস্তানের মতো, সেটাই বা পুঁজিপতিদের স্বার্থের মধ্যে কি করে পড়ে? কিন্তু তা সত্ত্বেও এগুলো হচ্ছে তো। তাই বলা যেতে পারে যে ধর্ম বা জাতীয় পরিচয় বা কূটনীতি, এগুলোরও কিছু মূল্য রয়েছে যা বাস্তববাদীরা তুলে ধরেছেন। মার্ক্সবাদ এগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। এর পরবর্তী ক্ষেত্রে আরও একটা কথা বলছে, যেটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো, যেমন চীন বা রাশিয়ার মতো রাষ্ট্রগুলো মাঝে মধ্যে জাতীয় স্বার্থের ভিত্তিতে কাজ করেছে, শুধু অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে নয়। তাদের এই কাজগুলো মার্ক্সবাদের সীমাবদ্ধতা আরও স্পষ্ট করে তোলে। দ্বিতীয় পয়েন্ট, অতিমাত্রায় শ্রেণী নির্ভর ব্যাখ্যা।
মার্ক্সবাদ শ্রেণীকে আন্তর্জাতিক সম্পর্ক চর্চার প্রধান এবং একমাত্র একক হিসেবে উপস্থাপন করে, কিন্তু আজও আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনায় জাতি-রাষ্ট্রই হলো প্রধান কারক এবং জাতিরাষ্ট্র ছাড়াও বহু অরাষ্ট্রীয় কারক, বহুজাতিক সংস্থা প্রভৃতি আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করে, যার যথাযথ ব্যাখ্যা মার্ক্সবাদী চর্চায় অনুপস্থিত। এছাড়া শ্রেণীগত ঐক্য অপেক্ষা জাতীয় স্বার্থই রাষ্ট্রের আচরণকে বেশি চালিত করে, কথাও আজ প্রমাণিত। যেটা আগেই বললাম যে সমগ্র বিশ্বের শ্রমিক শ্রেণীরা এক হয়ে কিছু ভাবে না, কোনো দিনই ভাবেনি, বরং প্রতিটা রাষ্ট্রের নাগরিকরা এক হয়ে ভাবে। এটা আজকের বাস্তব সমাজে প্রমাণিত। আমরা ভারতীয় হিসেবে যতটা না একাত্মবোধ করি, ততটা একাত্মবোধ আমরা সমগ্র বিশ্বের গরিব শ্রেণী হিসেবে বা মিডল ক্লাস হিসেবে করি না, কখনোই করি না। ঠিক সেরকমই বলা হয় যে রাষ্ট্রের আচরণকে অর্থনীতি বা মানুষের আচরণকে শ্রেণী বৈষম্য ততটা প্রভাবিত করে না যতটা জাতীয় স্বার্থ বা জাতীয়তা বোধ করে। এটা মার্ক্সবাদের আরেকটা সীমাবদ্ধতা। 3. একপাক্ষিকতা। মার্ক্সবাদী বিশ্লেষণে রাষ্ট্রগুলির যুদ্ধের কারণ হিসেবে ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক কারণকে আন্তর্জাতিক সম্পর্কের নির্ধারণে রাজনৈতিক পরিচিতি, জাতিগত সম্পর্ক, ধর্মীয় দ্বন্দ্ব এবং সাংস্কৃতিক দ্বন্দ্বের মতো উপাদানগুলির ভূমিকাকে, আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক আইনের মানব কল্যাণমূলক অবদানকে উপেক্ষা করা মার্ক্সবাদের অন্যতম সীমাবদ্ধতা, যেটা এতক্ষণ আলোচনা করলাম। 4. রাষ্ট্রকে অবমূল্যায়ন। মার্ক্সবাদ রাষ্ট্রকে কেবল শাসক শ্রেণীর হাতিয়ার হিসেবে দেখে, যা আধুনিক রাষ্ট্রের বহুমাত্রিক ভূমিকা ব্যাখ্যা করতে ব্যর্থ। রাষ্ট্র অনেক সময় এমন অনেক কাজও করে যেটা শাসক শ্রেণী বা বড়লোকদের স্বার্থের বিরুদ্ধে যায়, যেমন বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনা বা কুটির শিল্পকে সংরক্ষণ করা, এরকম অনেক পরিকল্পনা রাষ্ট্র নেয়, যেগুলো শুধুমাত্র শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার ক্ষেত্রে কাম্য বলে বিবেচিত হয় না। কাজেই বলা যেতে পারে যে রাষ্ট্রের ক্ষমতাকে বা রাষ্ট্রের ভূমিকাকে অনেকটা ছোট করে দেখা হয়েছে মার্ক্সবাদে। পরবর্তী পয়েন্ট, পূর্বাভাসের ব্যর্থতা। শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক ঐক্য ও সাম্রাজ্যবাদের অবসানের মধ্য দিয়ে পুঁজিবাদের পতন, বিশ্ব সমাজতন্ত্রের প্রতিষ্ঠা প্রভৃতি মার্ক্সবাদী ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়নি। অর্থাৎ মার্ক্সবাদ যখন প্রচারিত হয়েছিল তখন বলা হয়েছিল সমগ্র বিশ্বের শ্রমিকরা এইবার এক হয়ে যাবে, এক হয়ে পুরো সিস্টেমকে তারা বদলে দেবে। এর মাধ্যমেই সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদ দুটোরই একসঙ্গে পতন ঘটবে। কিন্তু বহুদিন আগে সাম্রাজ্যবাদের পতন ঘটে গেছে, যেমন ব্রিটিশরা আর আমাদের মালিক নেই বা আমরা আর ব্রিটিশদের উপনিবেশ নই, এরকম সাম্রাজ্যবাদের পতন বহু আগে ঘটে গেছে, কিন্তু তার জন্য শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন হয়নি, বা বিশ্ব সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সেটাও এখনও হয়নি। এই ভবিষ্যৎবাণীগুলো বাস্তবায়িত হয়নি, কিন্তু এই ভবিষ্যৎবাণীর উল্টো ঘটনাগুলো হয়েছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সাম্রাজ্যবাদের অবসান ঘটলেও পুঁজিবাদের অবসান ঘটেনি। বলা হয়েছিল শ্রমিকরা এক হবে, একসাথে পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদের অবসান ঘটবে, কিন্তু সাম্রাজ্যবাদের অবসান ঘটে গেছে, পুঁজিবাদের অবসান ঘটেনি। পুঁজিবাদের প্রভাব বরং উত্তরোত্তর বেড়ে গেছে। সোভিয়েত ইউনিয়নের মতো মার্ক্সবাদী রাষ্ট্রের পতন ঘটেছে। চীন ও রাশিয়ার মধ্যেও কিছুটা হলেও ধনতান্ত্রিক মনোভাব তৈরি হয়েছে, অর্থাৎ মার্ক্সবাদ বিরোধী মনোভাব তৈরি হয়েছে। তাই মার্ক্সবাদের তাত্ত্বিক দুর্বলতাকে এই ঘটনাগুলো উন্মোচিত করে তুলেছে। পরবর্তী পয়েন্ট, অতিরিক্ত বৈশ্বিক নির্ভরতা তত্ত্ব অনুযায়ী উন্নয়নশীল রাষ্ট্রগুলো সবসময় শোষিত হবে, কিন্তু অনেক উন্নয়নশীল দেশ যেমন দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন ইত্যাদি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে, ফলে তাদের সাফল্যের যুক্তিসঙ্গত ব্যাখ্যা এই তত্ত্বে অনুপস্থিত। বলা হয়েছিল যে শোষিত রাষ্ট্রগুলো চিরকাল শোষিত হতে থাকবে, বড়লোক রাষ্ট্রগুলো আরও বড়লোক হবে, কিন্তু বাস্তবে শোষিত অনেক রাষ্ট্র আছে যারা এগিয়ে গেছে। তাদের এগোনোর কি ব্যাখ্যা মার্ক্সবাদ দিতে পেরেছে? না, পারেনি। সেটাও এই তত্ত্বের একটা দুর্বলতা। পরবর্তী পয়েন্ট, পরিবর্তনশীল পরিস্থিতির সাথে অসামঞ্জস্যতা। মার্ক্সবাদের তত্ত্ব ঊনবিংশ শতকের শিল্পায়ন কেন্দ্রিক পৃথিবীর জন্য প্রযোজ্য ছিল, কিন্তু আজকের বিশ্বে ডিজিটাল অর্থনীতি, বহুজাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা
অরাষ্ট্রীয় সংগঠন বড় ভূমিকা রাখে, সেখানে মার্ক্সবাদের প্রয়োগ সীমিত। যেমন আমরা বলতে পারি যে আগে বলা হতো যে বড় বড় কোম্পানিরা ব্র্যান্ডিং করে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু বর্তমানে ইউটিউবের মাধ্যমে তুমি তোমার ছোট কোম্পানিরও অ্যাড একইভাবে প্রচার করতে পারো। কাজেই বলা যেতে পারে যে বর্তমান ডিজিটাল অর্থনীতির যুগে এই তত্ত্বটা অতটা কার্যকরী নয় যতটা ঊনবিংশ শতকে মনে হয়েছিল যে কার্যকরী তত্ত্ব। পরবর্তী পয়েন্ট, অতিরিক্ত সরলীকরণ। মার্ক্সবাদ মনে করে যে আন্তর্জাতিক সম্পর্ক সর্বদা পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র দ্বন্দ্বে আবদ্ধ। মানে শুধু এই একটা দিকে ফোকাস করেই পুরো আন্তর্জাতিক সম্পর্ককে দেখা হচ্ছে, যে পুঁজিবাদী আর সমাজতান্ত্রিক দ্বন্দ্ব। কিন্তু স্নায়ুযুদ্ধের পর দেখা গেছে আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল, যেখানে পরিবেশ, মানবাধিকার, সন্ত্রাসবাদ, প্রযুক্তি, বিশ্বায়ন প্রভৃতি বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক একটা বহুমাত্রিক বিষয়, তাকে একমাত্রিক হিসেবে দেখা মার্ক্সবাদীদের একটা অন্যতম ভুল। উপসংহার, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ব্যতিক্রমী ধারা হিসেবে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব অনস্বীকার্য। আগেই বলেছি, সব ধারাগুলো রাষ্ট্রকে মুখ্য করে সহযোগিতা বা ক্ষমতার দ্বন্দ্বের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করেছে। একমাত্র মার্ক্সবাদ অর্থনীতিকে ভিত্তি করে শ্রেণী সংগ্রামের দিক থেকে আন্তর্জাতিক ব্যবস্থাকে ব্যাখ্যা করেছে, তাই এটা ব্যতিক্রমী ধারা। এই তত্ত্ব ব্যাখ্যা করে যে উন্নত এবং সদ্য স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যের অন্যায্য শর্তাবলী কীভাবে উন্নত পুঁজিবাদী রাষ্ট্রগুলির দ্বারা উত্তর উপনিবেশিক রাষ্ট্রগুলিকে শোষণের দিকে পরিচালিত করে। অর্থাৎ কীভাবে উন্নতরা অনুন্নতকে শোষণ করছে, কীভাবে শক্তিশালী রাষ্ট্র তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে এবং আধিপত্য বজায় রাখে, কীভাবে মানুষের এই শোষণের অবসান ঘটবে, তাদের মুক্তি অর্জনের প্রয়োজনীয়তা এবং পথই বা কী। এই দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্পর্কের শ্রেণী শোষণমূলক স্বরূপ উদ্ঘাটন করে একটি নৈতিক ও কাঠামোগত পরিবর্তনের দাবি করে, যা বিদ্যমান ব্যবস্থার মধ্যে সমন্বয়ের পরিবর্তে একটি নতুন বৈষম্যহীন ব্যবস্থা নির্মাণের আহ্বান জাগায়। অর্থাৎ মার্ক্সবাদ অন্যান্য তত্ত্বগুলোর মতো এই বিদ্যমান বা বর্তমান আন্তর্জাতিক এবং সামাজিক পরিস্থিতিকে সংশোধন করার কথা বলেনি। তারা এই পুরো পরিস্থিতিটার আমূল পরিবর্তন ঘটিয়ে একটা নতুন শ্রেণীহীন বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়েছিল। এটাই হলো এই মার্ক্সবাদী তত্ত্বের সবথেকে প্রধান বৈশিষ্ট্য। এই হলো মার্ক্সবাদী তত্ত্বের বৈশিষ্ট্য ও অবদান। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।